হ্যাঁ, ঠিক আছে। আহ, একটু লাইভে চলে যান, তাহলে আমরা শুরু করি। আবির, তোমার কি কোনো স্লাইড আছে? স্লাইড বলতে ভাই হচ্ছে শুধু ওই যে সাবজেক্ট লিস্ট আর কি হচ্ছে আছে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, অসুবিধা নেই। আমি শুরু করে তোমাকে ফ্লোর দিয়ে যাব, তারপরে মাঝখানে মাঝখানে আবার বলবো। আর যা যা এক্সট্রা দিক বলতে হয় সেটা তো আমি বলবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর শাহিন ভাইকে আমি রিকোয়েস্ট করতেছি, ইনশাল্লাহ শাহিন ভাই জয়েন করবেন আমাদের সাথে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে লাইভে দিয়ে দেন। লাইভে হইলে, লাইভ হচ্ছে মনে হয় অলরেডি। ঠিক আছে, ওকে। তো স্যার আমি আমরা শুরু করি। জানাচ্ছি স্যার লাইভ। ঠিক আছে। ঠিক আছে, লাইভ কি হচ্ছে? আমরা কি শুরু করব? একটু বললেই আমরা শুরু করবো, ইনশাল্লাহ। স্যার আমাকে একটা 1 মিনিট দিবেন, আমি লাইভ হ্যাঁ, শুরু সমস্যা নেই, করে ওকে। জানাচ্ছি। হলেই আমাকে জানাও, আমি শুরু করবো, কোনো সমস্যা স্যার শুরু করুন স্যার। নেই। আসসালামু আলাইকুম, প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে ওয়েলকাম জানাই আজকের একটি এক্সক্লুসিভ সেশনে। এবং আজকের সেশনটা আপনারা সবাই জানেন, এফসিপিএস সাবজেক্ট চয়েস, ব্রাঞ্চ নাকি মাদার সাবজেক্ট। তো দিস ইজ আ ভেরি হট টপিকস। সত্যি কথা বলতে, একটা জিনিস বারবারই আমার ইনবক্সে আসে, সেটা হচ্ছে যে ভাইয়া আমি কার্ডিওলজিতে এফসিপিএস করতে চাই, বা আমি যেহেতু পালমোলজিতে আছি বারবারই আসে যে আমি পালমোলজিতে এফসিপিএস করতে চাই। পালমোলজিতে এফসিপিএস ফিউচার কেমন হবে? পালমোলজিতে এফসিপিএস করলে ভালো হবে কিনা, বা কার্ডিওলজিতে এফসিপিএস করলে কেমন হবে, নিউরোলজিতে এফসিপিএস করলে কেমন হবে, গ্যাস্ট্রেন্টোলজিতে এফসিপিএস করলে কেমন হবে? আবার কেউ কেউ বলে ভাই আমি মাদার সাবজেক্ট, দ্যাট মিনস মেডিসিনে এফসিপিএস করতে চাই, অথবা আমি সার্জারিতে এফসিপিএস করতে চাই। তো আজকে এই যে ডিবেটটা রয়েছে, এই ডিবেটটা নিয়ে আমাদের আজকে আলোচনা। এবং আজকে আমাদের সাথে কিন্তু একজন স্পেশাল গেস্ট থাকবেন, তিনি সত্যি কথা বলতে মেডিসিনের এমন কোনো ডিগ্রি নাই যে উনার করা নাই। এফসিপিএস, এমআরসিপি, এমসিপিএস, তিনটা ডিগ্রি করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি কিন্তু একজন ভবিষ্যৎ পালমোলজিস্ট। ভাইয়া কিন্তু ফেস বিতে আছে, বক্ষব্যাধি ইনস্টিটিউটে। আমি যে ইনস্টিটিউট থেকে পাশ করেছি ওই ইনস্টিটিউটেই আছেন। সো হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড পার্সন আই হ্যাভ এভার সিন, ডক্টর শাহিনুল আলম ভাই। এবং আমার কাছে মনে হয় উনি আপনাদেরকে একটু সুন্দর, অল্প কথায় অসাধারণ কিছু গাইডলাইন দিতে পারবেন। এবং আমাদের সাথে আরো আছে আমাদের স্পার্ক মেডিকেল একাডেমির ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক, বলতেই হবে ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক এন্ড ডেডিকেটেড একজন মেন্টর, ডক্টর আবির ঘোষ। এবং আবির ঘোষ কিন্তু রিসেন্টলি কিন্তু এফসিপিএস এবং রেসিডেন্সি দুটোই চান্স পেয়েছে। সো ও খুব সুন্দর একটা আমাদেরকে আইডিয়া দিতে পারবে আজকে এই সম্পর্কে। তো আজকে ডিবেটটা খুবই ক্লিয়ার, মেসেজটাও হবে খুবই ক্লিয়ার, যে এফসিপিএস এ ব্রাঞ্চ নাকি মাদার সাবজেক্ট, এই বিষয়ে কিন্তু আজকে আমাদের মূল আলোচনা হবে। এবং আমি সবসময় কিছু পয়েন্ট সবসময় একটু বলতে চাই, বা একটু বলি আর কি, যখন আমার স্টুডেন্টরা আমাকে এই বিষয় নিয়ে বলতে চায় বা আমাকে জিজ্ঞেস করে, যখন বলেন যে ভাইয়া পালমোলজিতে এফসিপিএস করা ঠিক হবে কিনা বা যাওয়া ঠিক হবে কিনা, তখন আমি একটা জিনিস বা একটা অ্যাডভাইস ওনাদেরকে সবসময় দিই। আসলে প্রতিটা ডিগ্রির মেইন টার্গেট হওয়া উচিত শিখা, এবং 2 নাম্বার টার্গেট হওয়া উচিত পাশ করা। কারণ আপনি যতই শিখেন, পাশ না করলে কোনো লাভ হবে না। তো ডিগ্রি আপনার হাতে থাকবে, আপনার কোমরে জোর থাকবে এবং আপনি প্র্যাকটিস করবেন। এটাই হচ্ছে প্রতিটা ডিগ্রির টার্গেট।
সেহেতু একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যেই সাবজেক্টে এফসিপিএস করতে চান ওই সাবজেক্টে যারা এফসিপিএস করেছেন এমন একজনের সাথে একটু কথা বলবেন একটা বিষয় নিয়ে, এটাতে পাশের হার কেমন। এই একটা জিনিস যদি আপনি একটু জেনে নিতে পারেন তাহলে আপনার ডিসিশনটা নেওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ এফসিপিএস মেডিসিন বলেন বা এফসিপিএস কার্ডিওলজি বলেন, পালমোলজি বলেন, এফসিপিএস পরীক্ষার প্যাটার্নটা একটু ডিফারেন্ট ধরনের। ঠিক আছে। সো আজকে আমাদের সাথে ওর নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, বা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু রিসেন্টলি আবির প্রতিটা ডিগ্রিতেই সফলতা নিয়ে এসেছে, সেহেতু ওর কাছ থেকে আমি একটু জানতে চাই যে আবির, তুমি ব্রাঞ্চে কেন গেলা, বা ব্রাঞ্চে যাওয়ার তোমার স্টিমুলেশনটা কি ছিল, এবং মাদার সাবজেক্ট এবং ব্রাঞ্চ নিয়ে তুমি যদি আমাদেরকে একটু বলো। আচ্ছা, থ্যাংক ইউ নাভিদ ভাইয়া আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মেডিসিন, মাদার সাবজেক্ট এবং ব্রাঞ্চ। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হলো, আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমি এফসিপিএস পার্ট 1 দিয়েছিলাম জানুয়ারি 2022-এ। আমার বিসিএস 42nd বিসিএস এ হচ্ছে অ্যালাউ হওয়ার জাস্ট কিছুদিন আগেই। তো সেই সময় আমার একটা তখন আমার চিন্তা ভাবনা বা থট প্যাটার্ন ছিল এরকম যে মাদার সাবজেক্টে আমি একটি ডিগ্রি করব, দেন যেহেতু হচ্ছে এফসিপিএস এসের ক্ষেত্রে ট্রেনিং এর ক্ষেত্রে হচ্ছে এমডি বা এমএস, সরি, মানে এমডিএমএস এর ক্ষেত্রে হচ্ছে এফসিপিএস ডিগ্রি কমপ্লিট থাকলে হচ্ছে ফেজ এ পোর্শনটা হচ্ছে স্কিপ করে ল্যাটারাল এন্ট্রিতে ঢোকা যায়। এরকম একটা হচ্ছে আমার ছিল, টার্গেট ছিল। কিন্তু তারপরে হচ্ছে দেন বিসিএস হ্যাপেন্ড, দেন উপজেলায় 2 বছর কাজ করা হলো। দেন এরপরে মনে হলো যে অ্যাকচুয়ালি যে ইন্টারনাল মেডিসিনে একটা ডিগ্রি করা অবশ্যই অবশ্যই ইটস ভ্যালুয়েবল, আমি কোনোটাকে ছোট করে দেখছি না। বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আমি যদি নেক্সট 5 ইয়ার্স, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ইফোর্ট দিতে চাই খুব স্ট্রংলি এবং সেরকম ডেডিকেটেডলি ইফোর্ট দিতে চাই, তাহলে আমার মনে হয়েছে যে আমি নেক্সট 5 to 6 ইয়ার্স খুব বেশি হলে ইফোর্ট দিতে পারবো, হয়তো বা এরপরে সেভাবে ইফোর্টটা দিতে পারবো না। তো সেই জন্য তারপর আমার কাছে মনে হয়েছে যে ডিগ্রি করলে একটাই করব, এবং সেই জন্য একটা ব্রাঞ্চে আহ মানে গ্যাস্ট্রোএন্টারোলজিতে হচ্ছে আমার রেসিডেন্সির জন্য বসা। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ইন্টারনাল মেডিসিনে দেখা গিয়েছে যে প্রতিযোগিতা অনেক বেশি, বিশেষ করে হচ্ছে ট্রেনিং পোস্ট পাওয়ার ক্ষেত্রে। সো এইসবের মধ্যে আসলে আহ, এগুলো চিন্তা করে আমি আসলে ব্রাঞ্চের দিকে ঝুঁকেছি। আহ, এবং আমার কাছে মনে হয়েছে যে ইফ আই গো ফর ব্রাঞ্চ, দেন আই উইল লার্ন ইন মোর স্ট্রাকচার্ড ওয়ে ইন এমডি অর রেসিডেন্সি। সেই জন্যই মূলত হচ্ছে ব্রাঞ্চে পরীক্ষা দেওয়া। আর আমাদের সময় হচ্ছে যেহেতু আমরা জানুয়ারি 22-এর পরীক্ষার্থী, আমাদের সময় তাও একটা সুযোগ ছিল যে প্রথম 2 বছর এফসিপিএস কোর ট্রেনিং করে দেন ব্রাঞ্চে সুইচ করা, বাট এখন সেই সুযোগটা নেই। সো এখন আসলে কোয়েশ্চেনটি আরো বেশি ডিফিকাল্ট হয়ে গিয়েছে আনসার করা, যখনই একজন স্টুডেন্ট আমাদেরকে জিজ্ঞেস করে যে আমি মাদার সাবজেক্টে যাব নাকি আমি ব্রাঞ্চে যাব। তো সেই ক্ষেত্রে এখন আমি যেটা অ্যাকচুয়ালি বলতে চাই স্টুডেন্টদের উদ্দেশ্যে, যে প্রত্যেকের আসলে সিনারিও প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। সেটা হচ্ছে যে আপনি একজন স্টুডেন্ট হিসেবে আপনি কি সদ্য ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন, নাকি আপনি আহ, দেখা গেছে বিসিএস এ আপনি হচ্ছে উপজেলায় আছেন, কিংবা আপনি আহ, কোন পর্যায়ে আছেন আপনার ক্যারিয়ারের, সেটা হচ্ছে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। যাদের ক্ষেত্রে হচ্ছে, যারা আমি যদি হচ্ছে একদম একদম মোটা দাগে ভাগ করি, একটা হচ্ছে যে ফ্রেশ পাস করা, যারা ইন্টার্নশিপ মাত্র কমপ্লিট করেছেন। তো ইন্টার্নশিপ মাত্র কমপ্লিট করা অবস্থায় যদি আপনি চিন্তা করেন যে আমি বিসিএস দেব, দেন ভেরি ওয়েল, গো ফর বিসিএস। আর যদি মনে করেন যে না, আমি আগে হচ্ছে একটা ডিগ্রি করব বা ডিগ্রি করার লাইনে অ্যাটলিস্ট নিজেকে এগিয়ে নিয়ে যাব, সেক্ষেত্রে অবশ্যই গো ফর দ্যাট। বাট যদি আপনি ডিগ্রি চুজ করতে চান, মাদার নাকি ব্রাঞ্চ, তার আগে হচ্ছে আপনাকে কয়েকটা কোয়েশ্চেনের আনসার আপনার জানা থাকা প্রয়োজন। সেটা হচ্ছে যে আপনি আপনি যেই সাবজেক্ট মানে যেটা চাচ্ছেন না কেন, এটা কি ক্লিনিক্যাল নাকি হচ্ছে বেসিক সাবজেক্ট, এটা একটা।
সো আপনি যদি মনে করেন যে আমি ক্লিনিক্যাল লাইনে যেতে চাই, আমার পেশেন্ট দেখতে ভালো লাগে, আমার সেরকম হচ্ছে যে নলেজ অ্যাপ্লাই করতে এবং পেশেন্টের কে দেখতে, তাদের কাছ থেকে ফিডব্যাক পেতে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি ক্লিনিক্যালে যাবেন। আর যদি মনে হয় যে না, আমার এত রাশ, এত আহ ইসে বিজি লাইফ, চেম্বার, এই সেই এত কিছু ভালো লাগে না, এত এত পরীক্ষা বা পেশেন্ট দেখা, মানুষজনের সাথে কথা বলা, কাউন্সিলিং করা, এত কিছু ভালো লাগে না, তাহলে আপনি সেটা করতে পারেন যে আপনি বেসিক সাবজেক্ট গুলো যেতে পারেন। এবং আপনি হচ্ছে আমাদের যে এফসিপিএস যে বেসিক সাবজেক্ট গুলোতে আছে, বিশেষ করে যে অ্যানাটমি, লাইক অ্যানাটমি, ফিজিওলজি, কিংবা হচ্ছে ফার্মাকোলজি, কিংবা হচ্ছে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এই টাইপের সাবজেক্ট গুলোতে, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, এই সাবজেক্ট গুলোতে হচ্ছে আপনি আহ, খুব ইজিলি আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারেন। এবং এটা ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে এইটার যে ফেলোশিপ প্রোগ্রামটা, এই ফেলোশিপ প্রোগ্রামটা অ্যাকচুয়ালি 3 বছরের। সো এটা দিক দিয়ে এটা একদিক থেকে ভালো, আপনি 3 বছর ফেলোশিপ প্রোগ্রামের পরেই আপনি একটা ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন, এটা একটা। আর হচ্ছে যে আদার দেন দ্যাট, হিস্টোপ্যাথোলজি, ফ্যামিলি মেডিসিন অ্যাকচুয়ালি আমাদের এখানে খুব পপুলার না। সো এটা নিয়ে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি খুব বেশি অভিজ্ঞতা নেই, সেজন্য আমরা আসলে এটা নিয়ে কথা বলবো না। আমরা এরপরে হচ্ছে যে মেডিসিন বা ক্লিনিক্যাল সাবজেক্ট। সো ক্লিনিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে এখন চলে আসে যে মাদার নাকি হচ্ছে ব্রাঞ্চ। সো আপনার যদি মনে হয় এমন, যে প্রথম কথা হচ্ছে যে ভালো লাগা, ভালো লাগাটা কিসে? যদি আপনার কাছে মনে হয় যে আমার এই সাবজেক্টটার প্রতি একটা অসম্ভব ভালো লাগা কাজ করে, এই সাবজেক্টের এই রিলেটেড কেসগুলো দেখতে ভালো লাগে, এই কেসগুলো দেখতে আমার কাছে সবসময় কমফোর্টেবল ফিল করি, এই রিলেটেড পড়া পড়তে কিংবা এই রিলেটেড কেসগুলো হ্যান্ডেল করতে সবসময় আমার কাছে ভালো লাগে, দেন গো ফর হোয়াট ইউ লাভ। মেডিকেল সায়েন্স ইজ অলরেডি হার্ড এনাফ। যদি সেটার সাথে মানে ইফোর্টের সাথে যদি ভালো লাগাটা কাজ না করে, তাহলে অ্যাকচুয়ালি এই লম্বা সময় 5 বছর এই ভালো লাগাটা মেনটেন করাটা কঠিন। সো হোয়াট এভার এনিওয়ান সেইজ, আপনার যদি মনে হয় যে এই সাবজেক্টটি স্পেসিফিক্যালি আমার ভালো লাগে, আপনি অবশ্যই সেই সাবজেক্টের জন্য আপনি লড়বেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইন্টারনাল মেডিসিন যদি নিয়ে কথা বলি, ইন্টারনাল মেডিসিনের সুবিধা কি, অসুবিধা কি? ইন্টারনাল মেডিসিনের সুবিধা হচ্ছে যে আপনি যদি মাদার সাবজেক্ট হিসেবে চুজ করেন এবং এখানে এফসিপিএস করার চিন্তা ভাবনা করেন, আপনি একটা ডিগ্রি করতে করতে আপনি একটি হোলিস্টিক একটি ধারণা পাবেন মেডিসিন সম্পর্কে। দেখা যাবে যে প্রতিটি ব্রাঞ্চ, প্রতিটি ডিজিজ সম্পর্কে আপনি একটি সামগ্রিক ধারণা পাবেন। ট্রেনিং পিরিয়ডটিতে আপনি যদি আপনার বেস্ট এফোর্টটি দেন, তাহলে আপনি বেশ ভালো একজন ক্লিনিশিয়ান হয়ে পাশ করতে পারবেন। এবং আপনি দেখা যাবে যে একজন পেশেন্টকে সামগ্রিকভাবে তাকে একটা ব্রড স্পেকট্রামে তাকে কাউন্সেলিং করা, তাকে অ্যাসেস করা, তাকে ইনস্ট্রাকশনস দেওয়া বা তাকে একটা অ্যাডভাইস দেওয়া, এসব ক্ষেত্রে আপনার জন্য হেল্প হবে। যেটা হয়তো বা কিছু ক্ষেত্রে হয়তো স্পেশালিস্ট অপিনিয়ন অবশ্যই লাগবে, সেটুকু বাদ দিলে আপনি একজন অলমোস্ট কমপ্লিট ফিজিশিয়ান হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। তো এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আমাদের, এবং সেই সাথে পাশ করার পর দেখা গিয়েছে যে আমাদের যেই উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে যারা বিসিএস ধারী আছেন বা বিসিএস করবেন একটা সময়, যে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে একদম উপজেলা হেলথ কমপ্লেক্স, সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হসপিটাল, স্পেশালাইজড হাসপাতাল, যেখানেই যান আপনার একজন ইন্টারনাল মেডিসিনের স্পেশালিস্ট বা ইন্টারনাল মেডিসিনের একজন স্পেশালিস্ট আপনার সবসময় লাগবে। এবং এই টাইপের পোস্ট একদম উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে লেভেল থেকে শুরু করে একদম হাইয়েস্ট লেভেল পর্যন্ত এই এই পোস্ট কিন্তু প্রতিটা সেক্টরেই আছে। সো আপনার জন্য কিন্তু পাশ করার পরবর্তী ক্যারিয়ার পাথওয়েটা একটু হলেও ব্রড, একটু ওপেন। আচ্ছা, এখন অসুবিধা হচ্ছে যে ইন্টারনাল মেডিসিনে প্রতি বছরই অনেক অনেক স্টুডেন্ট পরীক্ষা দেন এবং বেশ অনেকেই পাশ করেন। যে পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দেন পার্ট 1-এ, দেখা যায় যে পরিমাণ স্টুডেন্ট পাশ করেন, পরবর্তীতে দেখা যায় যে প্রবলেমটা, ডিফিকাল্টিটা দাঁড়ায় বিশেষ করে হচ্ছে রিসেন্ট যে আমাদের বিসিপিএস এর যে ট্রেনার ইস টু ট্রেনি রেশিও, এই রেশিওটা যখন থেকে অ্যাপ্লাই করা শুরু হয়েছে, তো দেখা গিয়েছে যে আমাদের এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি অ্যাটলিস্ট তাদের গাইডলাইন হচ্ছে যে ট্রেনারদের আন্ডারে সর্বোচ্চ 8 থেকে 12 জন
ট্রেনি থাকবে। সো এখানে ট্রেনিদের একটা লিমিটেশন করে দেওয়ায় যেটা হয়েছে যে আমরা কিন্তু বিসিপিএস, আমরা জানি যে বিসিপিএস এর মানে কারিকুলাম অনুযায়ী পার্ট 1 পাস করতে 70% এর মতো মার্কস লাগে এবং 70% যারা পাবেন তারা পাস করবেন। সো এখানে আসলে হচ্ছে যে ট্রেনিদের সংখ্যাটা সেভাবে কিন্তু স্ট্রিক্টলি মেনটেন হয় না। দেখা যায় প্রতি বছরই যে পরিমাণ ট্রেনার আছে তার থেকে বেশি সংখ্যক ট্রেনি চান্স পেয়ে থাকেন। সো একটা যে অনেক সময় দেখা যায় যে ভালো বা নিজের চয়েস মতো ইনস্টিটিউটে ডিগ্রি করতে পারাটা অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, বাট অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়। সো এইটা একটু মাথায় নিয়ে আপনাকে বসতে হবে যে আমি আহ, যদি বিসিএস দেন তাদের ক্ষেত্রে আরো বেশি সত্য, ট্রেনিং পোস্ট পাওয়াটা একটা বিশাল ব্যাপার, বিশেষ করে পছন্দসই জায়গায়। সো এটা অবশ্যই মাথায় নিয়ে বসতে হবে যে আমি পার্ট 1 করলাম ঠিকই, কিন্তু যদি হচ্ছে আমি আমার পছন্দসই জায়গায় বা আমার যেহেতু আমি 5 বছর এখানে কাজ করতে হবে, সো আমার কমফোর্ট অনুযায়ী জায়গায় যদি আমি ট্রেনিং করতে না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে এটা ডিগ্রি কমপ্লিট করাটা খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, তাহলে ইন্টারনাল মেডিসিনে এটা একটা সংখ্যা, ট্রেনিদের সংখ্যাটা হিউজ এবং ট্রেনিং পোস্ট পাওয়াটাও একটু ডিফিকাল্ট। তো এটা একটা ইস্যু। এরপরে যদি হচ্ছে আমি ব্রাঞ্চ গুলোতে আসি, বিশেষ করে আমাদের মেডিসিনের ব্রাঞ্চ গুলোতে, যে লাইক গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, পালমোনোলজি, হেপাটোলজি, রিউমাটোলজি, ইনফেকশাস ডিজিজ, অনকোলজি এবং প্যালিয়েটিভ মেডিসিন, এই হচ্ছে মোটামুটি আমাদের ব্রাঞ্চগুলো যেখানে পার্ট 1 এর জন্য আমাদের প্রিপারেশন মোর অর লেস সেম। তো এখানে সুবিধা হচ্ছে যে এখানে অ্যাপ্লাইক্যান্টের সংখ্যাও কম এবং সেই অনুযায়ী হচ্ছে পাস যারা করছেন তাদের সংখ্যাটাও তুলনামূলক অ্যাটলিস্ট ইন্টারনাল মেডিসিনের তুলনায় কম। এবং আপনি যেটা সুবিধাটা হচ্ছে যে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বিসিপিএস এর কারিকুলাম অনুযায়ী আপনি একদম প্রথম 2 বছর আপনি কোর ট্রেনিং করবেন ইন ইন্টারনাল মেডিসিন, দেন আপনি মিড টার্ম পরীক্ষা দেবেন, দেন আপনি অ্যাডভান্স ট্রেনিং করবেন, তারপরে হচ্ছে আপনি থিসিস কমপ্লিট করে আপনি ফাইনাল এক্সামে বসবেন। সো অলরেডি কিন্তু এই কারিকুলাম বেশ স্ট্রাকচার্ড। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে আমি ব্রাঞ্চে গেলে হচ্ছে ইন্টারনাল মেডিসিন সম্পর্কে কিছু শিখবো না। অ্যাটলিস্ট আপনাকে হচ্ছে প্রথম 2 বছর ইন্টারনাল মেডিসিন নিয়ে শিখতে হবে। তো আপনি এটা নিয়ে কোর্স কারিকুলাম বা কোর্স স্ট্রাকচার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বরঞ্চ হচ্ছে আপনি যদি ব্রাঞ্চ চুজ করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ব্রাঞ্চে এক হচ্ছে প্রতিদ্বন্দ্বী কম, দ্বিতীয়ত হচ্ছে পাস করছে কম। তার মধ্যে হচ্ছে যে আরো একদম নিশ ব্রাঞ্চ যেগুলো আছে লাইক মেডিকেল অনকোলজি কিংবা ইনফেকশাস মেডিসিন কিংবা ডার্মাটোলজি, যদিও সেটার ইয়া আলাদা, আহ, কিংবা হচ্ছে যে প্যালিয়েটিভ মেডিসিন, রাইজিং যে সাবজেক্ট গুলো আছে যেগুলোতে এখনো স্টুডেন্ট কম যাচ্ছে, সেগুলোতে হচ্ছে যে আপনার চান্স পাওয়া এবং চান্স পাওয়ার পরে হচ্ছে আপনার পছন্দসই ইনস্টিটিউটে ট্রেনিং করতে পারার একটা চান্সটা একটু হলেও বেশি। সো এই ক্ষেত্রে আপনি এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি এমন একটা পর্যায়ে আছি যে আমার পক্ষে একটা ডিগ্রি করা সম্ভব, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি অবশ্যই এফসিপিএস যে কোনো ব্রাঞ্চে আপনি এফসিপিএস করতে ট্রেনিং বা ডিগ্রি চাইলে অবশ্যই করতে পারেন। সো আর যদি হচ্ছে আপনি বিসিএস থেকে হচ্ছে এই জব হোল্ডার হন এবং সেখান থেকে আপনি যদি ডিগ্রিটা করতে চান, সেটাও হচ্ছে আপনার জন্য খুবই ফ্রুটফুল হবে। কারণ হচ্ছে যে যেহেতু এখানে আহ, প্রতিদ্বন্দ্বী কম, ট্রেনিং কম, সো আপনার হচ্ছে এখানে ট্রেনিং পোস্ট পাওয়ার সম্ভাবনাটা একটু হলেও বেশি। বরঞ্চ ইন্টারনাল মেডিসিন তুলনায় এখানে কম্পিটিশনটা একটু কম। এবং পাশ করার পর আপনি নিজেকে একজন হচ্ছে সেই বিষয়ে, যে গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি বা এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে আপনি অবশ্যই প্র্যাকটিস করতে পারবেন। এবং যদি হচ্ছে যে আপনি বেসরকারি নন গভর্নমেন্ট জব হোল্ডার হন, সেক্ষেত্রে আপনার বেসরকারি যে মেডিকেল কলেজগুলো বা হচ্ছে যে ইনস্টিটিউট গুলোতে আপনার পোস্টিং পাওয়া বা হচ্ছে যে সেখানে কাজ করার একটা সুযোগ তো অবশ্যই থাকছে। কারণ স্পেশালিস্টদের চাহিদা সবখানেই থাকবে, সবসময় থাকবে। আর হচ্ছে যে গভর্নমেন্ট জব হোল্ডার হলেও আহ, আপনি ধরেন যে একদম অ্যাটলিস্ট সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হসপিটালগুলোতে আপনার জন্য পোস্ট থাকছে, যদিও ইন্টারনাল মেডিসিনের মতো এত না, বাট থাকছে। আপনি চেষ্টা করলেও আপনি সেখানেও কাজ করতে পারবেন। সো ডিগ্রি আমার মতে হচ্ছে ডিগ্রি করলে একটাই করবেন এবং আপনার পছন্দসই জায়গায় করবেন। এবং সেই সাথে হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট একটু এটা আপনাকে আপনাদের সিনিয়রদের থেকে একটু খবর নিয়ে যেতে হবে যে অ্যাটলিস্ট তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন যে ভাইয়া বর্তমানে এই ইনস্টিটিউটে বা এই সাবজেক্টে ট্রেনিদের সংখ্যা কেমন, এবং হচ্ছে যে আমার একটা ভালো ইনস্টিটিউটে বা আমার পছন্দসই ইনস্টিটিউটে
ট্রেনিং করতে পারার চান্সটা কেমন? সো এই দুইটা কোশ্চেন যদি আপনি আনসার করতে পারেন, দেন হচ্ছে এই সাবজেক্টগুলো চুজ করাটা আপনার জন্য আরো বেশি ইজি হবে। আর আমার যে ক্ষেত্রে আর যদি বলি যে আমরা এমডি এমএস বা রেসিডেন্সির কথা যদি বলি, যে ব্রাঞ্চগুলোতে রেসিডেন্সি সবসময় আমরা হচ্ছে যে দেখা গেছে যে ব্রাঞ্চগুলোতে আমরা রেসিডেন্সিটা একটু হলেও বেশি প্রেফার করে থাকি বিকজ অফ দিস ট্রেনিং কাউন্ট। কারণ রেসিডেন্সিতে আমরা জানি যে যে পরিমাণ ট্রেনি তারা নিতে পারবেন, তারা সেই পরিমাণ ট্রেনিকে অ্যালাউ করে থাকেন। তো এই লিমিটেশনটা থাকার কারণে দেখা যাচ্ছে যে রেসিডেন্সি পার করে গেলে ব্রাঞ্চে হোক, মাদার সাবজেক্টে হোক, ট্রেনিং কোথায় করব সেটা নিয়ে টেনশন করতে হয় না। সো এটা একটা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর সর্বোপরি যে এফসিপিএস হোক কিংবা এমডি, আমাদের দেশে কিন্তু বাংলাদেশের মানুষ বিশেষ করে এফসিপিএস ডিগ্রিটাকেই একটু হলেও বেশি চেনে। একদম রুট লেভেল থেকে শুরু করে শহর লেভেল পর্যন্ত মানুষ এফসিপিএস ডিগ্রিটাকে একটু হলেও আমাদের দেশে মানে একটু অনারের চোখে দেখে। সো এটা আপনি হচ্ছে যে এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি পরবর্তীতে যখন পাশ করার পর, ডিগ্রি কমপ্লিট করার পর আপনি যখন কনসালটেন্সি দিতে যাবেন বা আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন, অবশ্যই আপনাকে এই জিনিসটা যে মাথায় রাখতে হবে যে মানুষ আমাকে কত তাড়াতাড়ি একসেপ্ট করবে বা কত তাড়াতাড়ি আমার সম্পর্কে জানবে, আমাকে চিনবে। সো আপাতত হচ্ছে আমি এটুকুই কথা বলি, হয়তো বা প্রশ্নের সাথে সাথে বা আলোচনার সাথে সাথে হয়তো আরো পয়েন্ট আসবে। নাবিদ ভাই আছেন আপনি? হ্যাঁ আবির, আমি আছি। সো আবিরকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর করে কিছু ইম্পর্টেন্ট কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি কথা বলতে, আমি যে কথাটা বললো, ফার্স্ট অফ অল আপনাদের যে কোনো সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আপনার প্যাশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা বলার একটা কারণ হচ্ছে যে আপনি যদি আপনার সাবজেক্টের প্রতি প্যাশনেট না হন, তাহলে কিন্তু এই সাবজেক্ট আপনি ডিগ্রি শুরু করলেন কিন্তু আপনি ডিগ্রি কন্টিনিউ করতে পারবেন না। এটা একটা বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে। তো আপনাকে সাবজেক্টের প্রতি প্যাশনেট হতে হবে, সাবজেক্টের প্রতি আপনার আলাদা ধরনের একটা ভালোবাসা থাকতে হবে, একটা মায়া থাকতে হবে। কারণ আমি সবসময় একটা কথা অলওয়েজ বলে আসি, সেটা হচ্ছে যে একটা সাবজেক্ট হচ্ছে আপনার লাইফ পার্টনারের সমতুল্য, লাইফ পার্টনারের চেয়েও বেশি অনেক ক্ষেত্রে। কারণ লাইফ পার্টনারকে ডিভোর্স দেওয়ার সুযোগ আছে, কিন্তু আপনি যখন পালমোলজিস্ট হয়ে যাবেন, আপনি সেই পালমোলজিকে ডিভোর্স দিতে পারবেন না, ঠিক আছে? সেই পালমোলজিস্ট হিসাবে আপনাকে মরতে হবে। বা আপনি যখন গ্যাস্ট্রেন্টোলজিস্ট হয়ে যাবেন, সেই গ্যাস্ট্রেন্টোলজিস্ট যে পরিচয়টা রয়েছে, এই পরিচয়টা নিয়ে আপনাকে মরতে হবে। হয়তো অনেক সময় দেখা যায় যে মানুষ মাঝখানে মেডিসিনে ছিলেন, মেডিসিন থেকে একটা সাব স্পেশালিতে ক্যারিয়ার করেন, সেটা অন্য কথা। কিন্তু আপনি যে পরিচয়টা একবার ধারণ করে ফেলেছেন, এই পরিচয় নিয়ে কিন্তু আপনাকে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। সেহেতু এই বড় ডিসিশনটা হতে হবে অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার জীবনের সাথে তাল মিলিয়ে। যেটা আবির বলছিল একটু আগে, যে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে প্রথমে বুঝতে হবে আপনি স্ট্রেসফুল সাবজেক্টে যেতে চান কিনা, আপনি স্ট্রেস নিয়ে কাজ করতে পারবেন কিনা। কারণ অনেকগুলো সাবজেক্ট আছে প্রচন্ড স্ট্রেসফুল। যেমন সত্যি কথা বলতে, আমি যদি আমার ওয়াইফের কথা বলি, ও কিন্তু প্রথমে অঙ্কোলজিস্ট হতে চেয়েছিল, কিন্তু এখন সে একজন কার্ডিওলজিস্ট। এবং কার্ডিওলজিস্ট হওয়ার পরে আমি দেখি যে আসলে ওর কিরকম স্ট্রেসফুল একটা লাইফ থাকে। দেখা যায় নাইট করতে হয়, প্লাস অনেক লম্বা ডিউটি থাকে, সিসিউতে ডিউটি থাকে, কিন্তু শি এনজয়স হার ডিউটিজ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে তার ভালো লাগে, তার এই স্ট্রেসটা নিতে ভালো লাগে, বা তার এই পেশেন্ট গুলা ম্যানেজ করতে ভালো লাগে। তো ভালো লাগাটা অনেক গুরুত্বপূর্ণ। আর অনেকটা এইভাবে চিন্তা করতে পারেন যে সাবজেক্ট চয়েসটা আপনার লাভ ম্যারেজের মতো হতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজের মতো হতে পারে। লাভ ম্যারেজটা কিরকম, যে আপনি আগে থেকেই সাবজেক্টকে ভালোবাসেন। আরেকটা হতে পারে যে আপনি ভালোবাসেন কিনা এটা জানেন না, কিন্তু একটা সাবজেক্টে চলে গিয়েছেন, পরে সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা গ্রো করতে পারে। তো এটা দুইটা সাইডই আছে। অনেক সময় দেখা যায় যে সাবজেক্টের ভিতরে যখন আপনি আরো বেশি যাবেন, আরো বেশি জানবেন, তখন বুঝতে পারবেন যে আসলে সাবজেক্টটা কতটা মজার ছিল, কতটা এক্সাইটিং ছিল। এই জন্য অনেকে বলে, যে অনেক সাবজেক্টের কথা বলে, আমি কোনো স্পেসিফিক সাবজেক্টের নাম উল্লেখ করবো না, অনেক বলে যে ভাই এই সাবজেক্টটা কি ভালো হবে, এটাতে কি আছে বা এটাতে কি করার সুযোগ আছে, এই ধরনের কথা বলে। আমি একটা জিনিস সবসময় বলার চেষ্টা করি, যে আপনি আপনার সাবজেক্টকে চাইলে ডিফাইন করতে পারবেন। যেমন দিন মোহাম্মদ স্যার নিউরোলজিকে ডিফাইন করেছে, উনাকেই সবাই নিউরোলজিস্ট হিসেবে পুরো বাংলাদেশের মানুষ চিনেন। আলী হোসেন স্যারকে পালমোলজিস্ট হিসেবে পুরো বাংলাদেশের মানুষ চিনেন। ওয়াদুদ স্যারকে কার্ডিওলজিস্ট হিসেবে পুরো বাংলাদেশের মানুষ চিনেন। এখন কার্ডিওলজি কিন্তু ওয়াদুদ স্যারকে বানান নাই, ওয়াদুদ স্যার কার্ডিওলজিকে বানিয়েছে। ওয়াদুদ স্যার কার্ডিওলজিস্ট হিসাবে
বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। সো ব্যাপারটা এরকম যে আপনি যদি চান, আপনি আপনার সাবজেক্ট কে ডিফাইন করতে পারবেন, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে। ইউ ক্যান বি দ্য বেস্ট সাইকেট্রিস্ট ইন দ্য হোল বাংলাদেশ। এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি ডেডিকেটেড থাকেন, আপনি যদি আপনার সাবজেক্টকে ভালোবাসেন, আপনার সাবজেক্টকে আপনি সময় দেন, আপনি কিন্তু বাংলাদেশের একজন সেরা সাইকেট্রিস্ট হতে পারবেন। এবং সাইকেট্রিস্টটা যে কতটা ইম্প্যাক্টফুল আমাদের লাইফে, একটা মেন্টাল হেলথ যে কতটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আস্তে আস্তে মানুষ শিখতে পাচ্ছে। আমরা আগে থেকে জানি হার্টে ব্যথা হইলে হার্ট অ্যাটাক, কিন্তু এই যে ডিপ্রেশন বা একটা মানুষ যখন স্ট্রেসে থাকে তখন যে সে কোনো কাজই ঠিক মতো করতে পারে না, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আগে তো কথা হতো না, কিন্তু এখন কিন্তু অনেক কথা হচ্ছে। যেমন রিসেন্টলি আপনারা দেখেছেন একজন পুলিশ, আমি জানি না, আমি জাস্ট একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, একজন পুলিশ নাকি ওনার ওয়াইফের সাথে কোনো একটা কারণে উনি সুসাইড করেছেন নিজের ওয়েপেন নিয়ে। সো এখানে কিন্তু একটা মেন্টাল হেলথ ইস্যু আছে। জাস্ট আমি এটা বলার জন্যই বলছি যে প্রতিটা সাবজেক্টই অনেক বিউটিফুল, প্রতিটা সাবজেক্টে অনেক কিছু শিখার আছে, প্রতিটা সাবজেক্টকে অনেক কিছু দেওয়ার আছে, এবং প্রতিটা সাবজেক্ট থেকে আপনার অনেক কিছু নেওয়ার আছে। তো এই জিনিসগুলো আপনাকে যদি একটু মাথায় রেখে আপনি অ্যাপ্রোচ করেন, তাহলে আপনার জন্য অনেকটাই সহজ হবে। তো আমাদের সাথে অনেকেই আমি দেখতে পাচ্ছি লাইভে যুক্ত আছেন। তারা যদি কোনো ধরনের প্রশ্ন করতে চান, আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, অথবা কেউ যদি জুমে যুক্ত হয়ে আমাদেরকে যে কোনো ধরনের প্রশ্ন করতে চান, আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা কিন্তু ওপেন ফর এনি কাইন্ড অফ কোশ্চেন্স। সো আমরা যেহেতু একটু সময় পেয়ে গেছি এবং আবির আমার সাথে আছে, সো আবিরকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, আবির, তোমার এই ট্রেনিং ফেজটা, তুমি রেসিডেন্সি ট্রেনিং এ আছো, এটা কেমন লাগছে এবং তোমার কাছে এটা কতটা স্ট্রেসফুল মনে হচ্ছে বা কিরকম লাগছে, এটা নিয়ে যদি একটু বলতে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, বক বক করার একটু সুযোগ দেওয়ার জন্য। রেসিডেন্সি আমার তো মাত্র শুরু হলো 1.5 মাস হয়েছে। তবে আমি এখন পর্যন্ত বলবো যে আমার অভিজ্ঞতা বেশ ভালো। কেন ভালো সেটা আমি বলছি যে আমি শুরুতে যেরকম আমরা জয়েন করার পর আমরা দেখা গিয়েছে যে আমাদের একটা ওয়েল স্ট্রাকচার্ড, আমরা নেক্সট 2 বছর আমাদের ফেজ এর জন্য আমরা কি করব, কোন কোন ডিপার্টমেন্টে আমাদের প্লেসমেন্ট থাকবে, আমাদের কাছ থেকে কতটুকু কোন বিষয়ে কতটুকু কম্পিটেন্স আমাদের কাছ থেকে এক্সপেক্টেড, এবং হচ্ছে যে আমাদের পরীক্ষার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পেশেন্ট ম্যানেজমেন্ট করার জন্য কি শিখতে হবে। এই জিনিসগুলো হচ্ছে দেখা গিয়েছে যে প্রথম দিকে আমরা একটা ধারণা পেয়ে গিয়েছি। তো যেটা হয় যে একটা কোর্সের শুরুতেই বা একটা ডিগ্রির শুরুতেই যদি আমরা একটা কমপ্লিট আউটলাইন পেয়ে যাই যে এই এই জিনিসগুলো আমার কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে, এই এই জিনিসগুলো আমার কাছ থেকে রিকোয়ার্ড, তো তখন আহ ব্যাটেলটা একটু সহজ হয়ে যায়, কারণ আমি জানি যে আমাকে কত দূর যেতে হবে বা আমাকে কতখানি এফোর্ট এখানে দিতে হবে এবং কতটুকু সময়ের মধ্যে। সো এই স্ট্রাকচার্ড ওয়েটা আমার কাছে সবসময় ভালো লেগেছে, বিশেষ করে আমার মতো যারা একটু ফাঁকিবাজ আছে, যে যারা একটু সুযোগ পেলে এদিক সেদিক একটু মনটা উড়ু উড়ু করে, তাদের জন্য আরো ভালো যে একটা স্ট্রাকচার্ড এবং একটু টাইট ফিট ওয়েতে হচ্ছে আমাদেরকে হচ্ছে ট্রেনিংটা শুরু করা হয়েছে। এবং সেই সাথে হচ্ছে আমরা আমাদের যে প্রতিষ্ঠান আমাদের বিএমইউ খুবই একাডেমিক, হাইলি একাডেমিক। দেখা যাচ্ছে মর্নিং সেশন হচ্ছে, রাউন্ড গুলো লম্বা লম্বা রাউন্ড হচ্ছে। আহ, উম, আমরা হচ্ছে রেফারাল লিখছি অন্য ডিপার্টমেন্টে, কিভাবে এটা রেফারাল লিখবো, কিভাবে একটা ডিসচার্জ পেপার লিখবো, কিভাবে একটা অন্য ডিপার্টমেন্ট থেকে রেফারাল আসলে আমরা সেটাকে কিভাবে অ্যাটেন্ড করব। সো প্রত্যেকটা জিনিস, একজন ডক্টর হতে হলে আমাদের যে কোর স্কিল গুলো আছে, সেই স্কিল গুলো কিভাবে আমরা অর্জন করব বা কিভাবে আমরা ভবিষ্যতে সেগুলোকে অ্যাপ্লাই করব, সেটার জন্য এখনই আমাদের ট্রেনিং শুরু হয়ে গিয়েছে। এন্ড অ্যাকচুয়ালি আই কোয়াইট লাইক ইট। তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে। আর তবে হ্যাঁ, অবশ্যই পরিবেশ একটু ইন্টিমিডিয়েটিং, চাপ আছে পড়ার, একদম হচ্ছে যে খুব রিল্যাক্স তাও না। দেখা গিয়েছে যে বিশেষ করে আমার যেহেতু হচ্ছে ইন্টার্নশিপের সময় এবং বিসিএস পরবর্তী সময় হচ্ছে আমার মেডিকেল কলেজে কাজ করার অভিজ্ঞতা হয়েছে এবং এফসিপিএস ট্রেনি সিনিয়রদের হচ্ছে দেখার সুযোগ হয়েছে। তো আমরা দেখেছি যে আমি যদি একটু কম্পেয়ার করি যে হ্যাঁ, একটু হলেও এফসিপিএস এর ট্রেনিং এর তুলনায় রেসিডেন্সি ট্রেনিংটা একটু হলেও টাইট ফিট। সো এটার জন্য অবশ্য এখন আস্তে আস্তে হচ্ছে এফসিপিএস ও ট্রেনিং ও বেশ আরো আরো স্ট্রাকচার্ড, লগ বুক বেসড কঠিন হচ্ছে। বাট স্টিল আমার কাছে মনে হয়েছে যে রেসিডেন্সিটা এখনো পর্যন্ত মোর অর্গানাইজড এবং বিশেষ করে ব্রাঞ্চের জন্য
আর এফসিপিএস এর ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে একটা, তবে এফসিপিএস এর ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে একটু ফ্রিডম থাকে কাজ করার বা হচ্ছে ইসের। তবে কঠিন কোনোটাই বেশি না, সহজ কোনোটাই না, সবগুলোই বেশ কঠিন। এবং সে অ্যাকচুয়ালি এফোর্ট প্রয়োজন প্রত্যেকটা ইসে স্টেজ পার করার জন্য। তবে সত্যি কথা বলতে রেসিডেন্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে খারাপ লাগে না, কারণ আমি যে সাবজেক্টে, ভাই যেটা অলরেডি মাত্র বলেছেন যে সাবজেক্টের প্রতি ভালো লাগা, যে লাভ ম্যারেজ টাইপ, আমারও সাবজেক্টে আসলে এরকমই। সো এই জন্য হচ্ছে আমার কাছে প্রতিদিন যখন এই সাবজেক্ট রিলেটেড কাজগুলো আমি দেখছি আমার ডিপার্টমেন্টে, যত বেশি দেখছি তত বেশি আসলে মুগ্ধ হচ্ছি। কারণ এমবিবিএস লেভেলে আমরা যতটুকু আহ, আমাদের সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট রিলেটেড পড়াটুকু পড়ি, এটা আসলে জাস্ট আমরা সারফেসটাকে জাস্ট স্ক্র্যাচ করি বা সুপারফিশিয়াল পোর্শনটাকে জাস্ট আমরা শুধু দেখি বাহির থেকে। কিন্তু এই বইয়ের পড়াগুলোকে এই যে এভাবে রিয়েল লাইফে অ্যাপ্লাই করা যায়, বা বইয়ের কিংবা এমন এমন সিচুয়েশন অ্যারাইজ করে যেটার উত্তর হয়তো আমি বইয়ে ডিরেক্টলি পাবো না, কিন্তু আমি অবশ্যই যদি আমার সেই প্র্যাকটিস থাকে, সেই বইয়ের সাথে যদি আমি সব সময় আমি যদি লেগে থাকি, আমি যদি সেই শিক্ষাটার সাথে লেগে থাকি, তাহলে আমি কিভাবে এই জিনিসগুলো আমি হ্যান্ডেল করতে পারবো, এটা যে আমি শিখছি প্রতিদিন ট্রেনিং এ, এই জিনিসটা আমাকে প্রতিদিনই আসলে মুগ্ধ করে। তো তো প্রতিদিন যাচ্ছে, নিজের সাবজেক্ট দেখছি এবং নিজেই বারবার মুগ্ধ হচ্ছি। তো এই জন্য হচ্ছে আমি আসলে খুবই গ্রেটফুল যে আমি এই এই সাবজেক্টে হচ্ছে বিএমইউ মতো প্রতিষ্ঠানে কাজ করতে পারছি। আহ এই আর কি। নাবিদ ভাই। হ্যাঁ, আবিরকে অনেক বেশি ধন্যবাদ ফর শেয়ারিং হিজ এক্সপিরিয়েন্স। ওর আছে দায়িত্বটাই ছিল কিন্তু ওর নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু বলতে চাই, যেহেতু আমার পালমোলজি নিয়ে একটা ভালো ধারণা আছে, যারা পালমোলজিতে এফসিপিএস করতে চান তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। এটা অনেক ইম্পর্টেন্ট, একটু ভালো করে শুনবেন। এফসিপিএস এ একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে একটু নেগেটিভ, ডিগ্রিটা অসাধারণ, বাংলাদেশে এফসিপিএস এর ভ্যালু অনেক বেশি। একটা জিনিস একটু মানে আমার কাছে মনে হয়েছে এটা আর একটু ভালো হলে ভালো হতো, সেটা হচ্ছে স্ট্রাকচার্ড কোর্স। তো বেসিক্যালি এফসিপিএস এ আপনি অনেক রিল্যাক্সেশন পাবেন, আপনার বিভিন্ন কাজ করার সুযোগ আছে, তবে নিজের মতো করে করতে হবে। কিন্তু রেসিডেন্সিটা অনেকটা পাঠশালার মতো। হ্যাঁ, আমাদের স্যাররা বলে যে তোমরা এখন স্কুলে পড়ো, স্কুলে যেমন তোমাকে হোমওয়ার্ক দেওয়া হবে, রেসিডেন্সিতে আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে। রেসিডেন্সিতে আপনাকে বলাই হচ্ছে রেসিডেন্সি কোর্স, তার মানে আপনাকে রেসিডেন্ট হিসাবে 24 ঘন্টা সার্ভিস দিতে হবে। এফসিপিএস এর ব্যাপারটা একটু আলাদা, এফসিপিএস এ কিছুটা ইন্ডিপেন্ডেন্স আছে, তবে এখানে আরেকটু কারিকুলামটা স্ট্রাকচার যদি হয় তাহলে অবশ্যই আপনার জন্য ভালো লাগবে। আর পালমোলজি নিয়ে যেটা বলতে চাই, যারা আজকের লাইভটি দেখছেন এবং যারা ভবিষ্যতে ফেলো হতে চান, পালমোলজিতে ফেলো হতে চান, আমার কিন্তু অনেক পরিচিত ফেলো আছেন যারা পালমোলজিতে এফসিপিএস করেছেন, ওনাদের সাথে আমরা কাজ করেছি। তাদের সবারই একটাই কথা, সেটা হচ্ছে পালমোলজিতে কিন্তু যদি আপনার ভালো করতে হয় তাহলে আপনার একটু মেডিসিনের ব্যাকগ্রাউন্ড দরকার। সেটা ইনশাল্লাহ আপনার হয়ে যাবে, কারণ আপনার তো মিড টার্ম রয়েছে, মিড টার্মের পরে আপনি একটা ভালো মেডিসিনের ধারণা পেয়ে যাবেন। সেকেন্ড যেটা আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পালমোলজিতে যদি আপনার ভালো করতে হয়, আমার ইনস্টিটিউট বলে বলছি না, তবে এনআইডিসিএচ এ আপনাকে অবশ্যই কাজ করতে হবে। এটা মাস্ট। আমার কাছে যারা অ্যাডভাইস নিয়েছে আমি তাদেরকেই বলেছি, পালমোলজি সাবজেক্টটা যদি শিখতে হয় ভাই, প্লিজ কষ্ট করে একটু এনআইডিসিএচ এ আপনাকে ট্রেনিং করতে হবে। সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, তবে এনআইডিসিএচ কে অমিট করে আপনি খুব ভালো পালমোলজিস্ট হবেন এই ধারণাটা করাটা একটু কঠিন। তো অবশ্যই এনআইডিসিএচ এ আপনাকে আসতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যখন আপনি একটা ব্রাঞ্চে যাবেন তখন একটাই সুবিধা আছে, সেটা হচ্ছে ব্রাঞ্চের স্যারদের সাথে আপনার এক্সপোজার হবে। মনে করেন আপনি যখন বক্ষবিদিতে আসবেন, আপনি দেখবেন গোলাম স্যার, লিয়াকত হোসেন ভুইয়া স্যার, আমাদের ডিরেক্টর স্যার আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের সাথে আপনার পরিচয় হবে, অ্যাসোসিয়েট প্রফেসরদের সাথে আপনার পরিচয় হবে, বিভিন্ন প্রোগ্রামে আপনার মেন্টরদের সাথে আপনার পরিচয় হবে, আপনার এক্সামিনারদের সাথে আপনার পরিচয় হবে। তো একটা র্যাপো বিল্ড করতে পারলে ইনশাল্লাহ এটা আপনার জন্য পজিটিভ হবে। একটা জিনিস হয়তো শুনলে একটু ডিফারেন্ট মনে হলো, এটাও বাস্তবতা। সেটা হচ্ছে যে একজন স্যার যিনি হয়তো আপনার সম্পর্কে একটা ভালো কথা জানেন, যে না এই ছেলেটা সিরিয়াস, বা এই মেয়েটা ভালো, এই মেয়েটা ভালো পড়ালেখা করেছে বা করে, উনি কিন্তু পরীক্ষার হলে একটু হলেও আপনার প্রতি সফট কর্নার থাকবেন। তো এই জিনিসটা আপনি যখন ব্রাঞ্চে যাবেন আপনার এক্সপোজার দরকার, আপনি বেশি করে এক্সপোজার দরকার, এবং এক্সপোজারের জন্য ইনস্টিটিউট খুবই ভালো একটি অপশন। একটি এর পাশাপাশি যদি কেউ এনআইসিবিডি
কার্ডিওলজিতে করতে চান, তার ফেলোশিপ, তার এনআইসিভিডির এক্সপোজার অবশ্যই দরকার। ঠিক একইভাবে কেউ যদি নিউরোলজিতে করতে চান, তার নিমসের এক্সপোজার অবশ্যই দরকার। ন্যাশনাল ইনস্টিটিউট গুলার এক্সপোজার অবশ্যই আপনাকে একটু না একটু পেতেই হবে, তাহলে আপনার ক্যারিয়ারটা অনেকটা স্মুথ হবে। ঠিক আছে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আপনারা একটু করার চেষ্টা করবেন। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে এফসিপিএস এর ফাইনাল এক্সাম, ফাইনাল এক্সামটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং হয়, বেশ মানে বেশি চ্যালেঞ্জিং হয়। তো এই ব্যাপারে আপনাদের একটু ধারণা থাকতে হবে। যেটা আমি বারবারই বলছি, আপনার সিনিয়রদের সাথে আপনার একটু কথা বলতে হবে, তাদের সাথে আপনার একটু পরিচিত হতে হবে, এবং তাদের কি ধরনের অ্যান্সার পছন্দ। যেমন আমি দেখতাম যে আমার যারা সিনিয়র ছিল, যেমন আপনারা হয়তো জানেন যে অনেকে রেসিডেন্সি কোর্সে আছেন, আবার এফসিপিএস ট্রেনিং কমপ্লিট করা, তারা কিন্তু কোর্সে থাকা অবস্থায় আবার এফসিপিএস পাশ করে ফেলেন বা এফসিপিএস এ বসেন বারবার। সো আমি দেখতাম আমার সিনিয়র যারা এরকম করতেন, তাদেরকে একটা জিনিস দেখতাম যে তারা বিভিন্ন স্যারের নোট পড়ছে। কেউ মানে আমাদের বড় বড় যে স্যাররা রয়েছেন, আমাদের মেডিসিনের যারা লিজেন্ড রয়েছেন, তাদের বিভিন্ন ধরনের নোট, হ্যান্ড হ্যান্ড নোটস এগুলো পাওয়া যায় আদিজে, ওখান থেকে নিয়ে নিয়ে পড়তেন। কারণ সত্যি কথা বলতে, প্রতিটা স্যারের কিছু পছন্দের প্রশ্ন থাকে, প্রতিটা স্যারের কিছু পছন্দের অ্যান্সার থাকে যেটা স্যাররা শুনতে চান। আর পোস্ট গ্রাজুয়েশন ফাইনাল এক্সামে পাশ করার ব্যাপারটা একটু আলাদা ধরনের। কিরকম আমি যদি একটু বলি, যে আপনার যখন লেভেল হবে, বিশেষ করে আপনি যখন কনসালটেন্ট হবার লেভেলে পৌঁছে যাবেন, তখন আপনি অবশ্যই পাশ করবেন। আপনার যখন ক্লিনিক্যাল ম্যাচুরিটি চলে আসবে, আপনি তখন অবশ্যই পাশ করবেন। সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা একটু ভালো মতো আপনাদের করতে হবে। আর এখানে তো আসলে এফসিবিএস এ তো আর সিট সংখ্যা নেই, বলার কিছু নেই। এটা আপনারা জানেন যে এটা পাশের একটি পরীক্ষা, আপনাকে 210 পেতে হবে। একদিনের একটা পরীক্ষা, একটি লং টাইমের পরীক্ষা, 210 পেলে আপনি পাশ করবেন। এবং মেডিসিন অ্যালাইড, মেডিসিন নন অ্যালাইড, এই ধরনের দুইটা টার্মের সাথে আপনি পরিচয় হবেন। যেমন আমি যদি বলি আপনি স্কিনে ক্যারিয়ার করতে যাচ্ছেন, আপনি স্কিনে স্পেশালিস্ট হতে চান, স্কিন এবং ভেনারেল ডিজিজে স্পেশালিস্ট হতে চান, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে স্কিনে যারা ক্যারিয়ার করে ওনারা কিন্তু মেডিসিন নন অ্যালাইড, উনাদের যে সিলেবাস, এটা কিন্তু মেডিসিন এবং অ্যালাইডের সিলেবাস এর মতো হবে না। আর আরেকটা জিনিস হয়তো আপনারা সবাই জানেন, এটা বারবারই কনফিউশন হয়, এফসিবিএস এ পাশ করলে দেখা যায় যে পাস্ট এফসিবিএস মেডিসিন, পরবর্তীতে যখন একটা রিটেন রেজাল্ট দেয় ওখানে কোড থাকে যে কে কার্ডিওলজিতে, কে নিউরোলজিতে, এটা পরে আসে। সো সবগুলা হচ্ছে মেডিসিন অ্যান্ড অ্যালাইড, এই জন্য আপনার ওখানে লেখা থাকে এফসিপিএস মেডিসিন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যালাইড যখন কোনো একটা সাবজেক্টে যাবেন, এই সাবজেক্ট কোন কোন জায়গায় আপনার ভালো ট্রেনিং হচ্ছে, কোন কোন জায়গায় আপনার ট্রেনিং ভালো, মানে ভালো ট্রেনিং হলে আপনার পাশ করার সম্ভাবনা বেশি, এটাই তো স্বাভাবিক। তো এই সম্পর্কে একটু ভালো ধারণা আপনার রাখতে হবে। এই জন্যে আপনি, আবারও বলছি, আপনার ক্যারিয়ার চুজ করার আগে অবশ্যই 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 একজন সিনিয়র যিনি ওই সাবজেক্টে ফেলোশিপে অনেক দূর চলে গিয়েছেন অথবা ফেলোশিপে পাশ করেছেন, এরকম একজনের সাথে একটু কথা বলে নেবেন। ঠিক আছে। আর সিলেবাসের ব্যাপারে যদি একটু বলতে হয়, আপনারা জানেন মেডিসিন এবং অ্যালাইডের প্রতিটা সাবজেক্টের সিলেবাস সেম, এবং সেটা বিসিবিএস এর সিলেবাস। আমি প্রতিবারই বা প্রতিটা সেশনে একটা জিনিস ভালো মতো ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে বিসিপিএস এর যে সিলেবাসটা আছে, এটা কিন্তু লাইন বাই লাইন আপনাদের জানতে হবে। ওখানে প্রতিটা লাইনের এক একটা লাইন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো এই জিনিসটা আপনাদেরকে একটু জানতে হবে, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসটা অনেক বেশি দরকার, এই জিনিসটা আপনাদেরকে একটু জানা দরকার। ঠিক আছে। সো এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে একজন মেন্টর কে ফলো করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আপনি যদি ফেলোশিপে ভালো করতে চান, একজন মেন্টরকে আপনি অবশ্যই ফলো করবেন। উনাকে আপনি বিভিন্ন সময় অ্যাপ্রোচ করবেন। আমরা অনেকে ভয় পাই, মনে করি যে স্যারকে কথা বলবো, বা একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যিনি একজন ইয়াং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরকম একজনকে আমি রিচ করবো, উনি কিছু মাইন্ড করবেন কিনা। কিন্তু আসলে সবাই কিন্তু এটা পজিটিভলি নেয়।
এবং তারা এই জিনিসটা পছন্দ করেন। সো আপনি এরকম একজনের সাথে একদম ওপেনলি কথা বলবেন যে স্যার আমি এরকম করতে চাচ্ছি, আমি কার্ডিওলজিতে ক্যারিয়ার করতে যাচ্ছি বা আমি গ্যাস্ট্রোন্টারোলজিতে ক্যারিয়ার করতে চাচ্ছি, আমার কি কি করা উচিত বা আপনি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন। আমি নিজে আমার লাইফের যদি বলি যতটুকু এসেছে আমি এই জিনিসটা ফলো করেছি। আমার সবসময় একজন মেন্টর ছিলেন এবং মেন্টরদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ, সারা জীবনের জন্য কৃতজ্ঞ। এবং আপনারা দেখবেন আমি একটা বই লিখেছি অস্পির উপরে, এখানে কিন্তু আমি আমার যিনি মেইন মেন্টর ছিলেন আমাদের ডিরেক্টর স্যার, বক্ষব্যাধির কারেন্ট ডিরেক্টর স্যার, উনাকে ডেডিকেট করেছি কিন্তু আমি আমার বইটা। তো এরকম একজন মেন্টরকে আপনি সিলেক্ট করবেন যার কাছ থেকে আপনি আপনার পুরো ধারণাটা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কিছুক্ষণ আগে কিন্তু আজকে যিনি স্পেশাল গেস্ট রয়েছেন ডক্টর শাহিনুল আলম ভাইয়া, যেটা আমি বলেছি ভাইয়া কিন্তু আসলে মেডিসিনের কোনো ডিগ্রি ভাইয়ার করা বাকি নেই। এমআরসিপি বলেন, এমসিপিএস বলেন, এফসিপিএস বলেন, সবকিছুতে ভাইয়া পাশ করে ফেলেছেন এবং উনি একজন বিজি প্র্যাকটিশনার। উনি অনেক রুগী দেখছেন। আমার একটু আগে কথা হচ্ছে ভাইয়া রুগী দেখছেন, ভাইয়া কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন, আমাদেরকে কথা দিয়েছেন। সো ভাইয়ের মূল্যবান কথা তো আমরা শুনবোই। তার আগে আমি আবিরের কাছে আরেকটু ফিরে যেতে চাই। আবির, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি আবিরকে ভাই, আমরা শুনতে দেখতে পাচ্ছি, তার মানে আবির আমাদের শুনতে পাচ্ছে। সো আবিরের কাছে আমি একটু জানতে চাই যে জি ভাই। আহ, তুমি প্রথমে তো এফসিপিএস করেছো, রাইট আবির? জি। আচ্ছা, তুমি যখন এফসিপিএস করলা তখন তুমি কি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করেছো বা তোমার ওই সময়ে কি কি ডিফিকাল্টিজ মনে হয়েছে যে এফসিপিএস এক্সামিনেশনে তুমি যে অ্যাপিয়ার করছো, তখন তোমার কি কি চ্যালেঞ্জেস মনে হয়েছিল, এটা যদি নিয়ে যদি আমাদেরকে একটু বলতো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে খুবই ক্রিটিক্যালিটি কোশ্চেন। এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা যখন আমরা দিতে বসি, যখন আমরা ডিসাইড করি, বিশেষ করে এই সময়টা হচ্ছে যে ইন্টার্নশিপের সময়, ইন্টার্নশিপ শেষ করার সময় অথবা ইন্টার্নশিপ কমপ্লিট করার পর অথবা বিসিএস হওয়ার পর, এই এই উপজেলা থাকা অবস্থায় এই সময়গুলোতে আমরা তখন প্রথম যে কোশ্চেনটা অ্যারাইজ করে যে আমি এফসিপিএস পার্ট ওয়ান দিতে চাই, কোন সাবজেক্টে দিব। সো কোন সাবজেক্ট নিয়ে দিব সেটা তো হচ্ছে আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করছি যে সাবজেক্ট চয়েসটা কিভাবে করা উচিত। এরপরে যে কোয়েশ্চেনটা চলে আসে যে আচ্ছা ঠিক আছে, আমি তো চুজ করেছি যে আমি এফসিপিএস পার্ট ওয়ান ইন্টারনাল মেডিসিনে দিব। আমি যদি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমি যখন সিলেক্ট করলাম যে ইন্টারনাল মেডিসিন আমি এফসিপিএস পার্ট ওয়ান দিব, ভালো কথা। তো ইন্টারনাল মেডিসিনের ক্ষেত্রে ব্যাপারটা একটু সহজ। কিভাবে সহজ? যে আমরা যেটা ভাই একটু আগে বললেন যে বিসিপিএস এর যে সিলেবাসটা ফলো করা বা বিসিপিএস এর সিলেবাসটা একদম নখদর্পণে থাকা। তো এই মেডিসিনের লোকজনের ক্ষেত্রে সিলেবাসটা আসলে নখদর্পণে থাকার থেকে আমাদের একটা কমন কনসেপশন আছে যে এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিন মানে হচ্ছে ডেভিডসন। ডেভিডসন এটা হচ্ছে একদম ডেভিডসনটাকে নখদর্পণে নিতে পারলে এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিন ইজ ডান। সো ওই সময় আসলে হচ্ছে আমারও ধারণা এরকমই ছিল, বা আমি সরি, আমি যখন অবশ্যই আমার সিনিয়রদের সাথে আলাপ করেছি যে একটা কখন কমন ধারণা ছিল যে ডেভিডসনের বক্স এবং ফিগার এটা পড়ে ফেললেই মোটামুটি এফসিপিএস পার্ট ওয়ান এর প্রিপারেশন শেষ। কিন্তু যখন আমি হচ্ছে আহ পড়তে গেলাম, তখন দেখলাম যে আসলে প্রথম চ্যালেঞ্জ যেটা আমার কাছে মনে হলো যে শুধুমাত্র বক্স এবং ফিগার চ্যাপ্টারের মাঝখান থেকে মুখস্থ করতে গেলে যেটা হয় যে একটা ছাড়া ছাড়া প্রিপারেশন হয়, বা দেখা যায় যে আজকে পড়লাম, বক্সটা মুখস্থ হলো, পরের দিন দেখতে গেলাম বক্সটা মনে নেই। তো এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ, যে আমি দেখলাম যে আমি যদি শুধু ডেভিডসনের বক্স ফিগার মুখস্থ করতে যাই, আমার অ্যাকচুয়ালি কনসেপ্ট বিল্ড হচ্ছে না, বরঞ্চ আমি জাস্ট শুধু কিছু ইনফরমেশন জাস্ট মুখস্থ করছি এই আশায় যে আমি যখন পরীক্ষা দিতে যাব এগুলো আমার মনে থাকবে বা এগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তারপরে তার আগের এরপরে যখন হচ্ছে আমি বক্স ফিগার জাস্ট পড়ে বা একটা চ্যাপ্টারে জাস্ট শুধু হাইলাইটেড অংশ বা শুধু বক্স ফিগার পড়ে যখন আমি এফসিপিএস এর প্রিভিয়াস কোশ্চেন যখন সলভ করতে গেলাম, বা হচ্ছে যে তখন ওই সময় অ্যাভেলেবল যে কোচিং সেন্টার গুলো ছিল সেখানে পরীক্ষা দিতে গেলাম, দেখলাম যে আমার মার্কস খুবই খারাপ। তো আমি তখন আসলে বুঝলাম যে মার্কসটা আমার কেন খারাপ হচ্ছে। আমি যখন সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, তখন আমার ডিএমসি এর বেশ কয়েকজন পার্ট ওয়ান সদ্য পাশ করা কিছু সিনিয়ররা ছিলেন। লাকিলি আমি তাদেরকে অ্যাপ্রোচ করলাম যে ভাই আমি তো আসলে এভাবে পড়তেছি, আমার দেখতে পাচ্ছি যে আমি যখন প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে যাচ্ছি তখন আমি দেখছি যে আমি আসলে সেই পড়াটাকে আমি অ্যাপ্লাই করতে পারছি না, বা আমার ম্যাক্সিমাম কোশ্চেন
আমি আনসারটা আসলে ধরতে পারছি না বা কোশ্চেনটাই ধরতে পারছি না যে কি জানতে চাচ্ছে। তো আমি এটাকে কিভাবে ওভারকাম করব? তো তখন ওনারা আমাকে হচ্ছে বেশ কিছু কিছু কোর কিছু গাইডলাইন দিয়েছিলেন, যে একটা জিনিস, যে প্রথম কথা হচ্ছে যে আগে কোশ্চেন গুলো অ্যানালাইজ করা, যে এফসিপিএস এর প্রথম মানে আগের বিগত পার্ট ওয়ানের কোশ্চেন গুলো কিভাবে আসতেছে, কোশ্চেন প্যাটার্ন কিভাবে চেঞ্জ হচ্ছে বা কোশ্চেন প্যাটার্ন কিভাবে এখানে দেওয়া হচ্ছে, সেটাকে প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখে বাজারে এনি কাইন্ড অফ কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। তো ওইগুলো দেখে জাস্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলোতে সলভ গুলো ভুলে থাকে, ভুলে ভরা থাকে, বাট সলভ না দেখে জাস্ট কোশ্চেন গুলো দেখা, আইডেন্টিফাই করার চেষ্টা করা যে আমাকে কোন পোর্শন থেকে আসলে আমার জন্য তারা কি এক্সপেক্ট করছে, যে আমি এই চ্যাপ্টার থেকে কোন অংশটা জানবো, বিসিপিএস আমার কাছে কি এক্সপেক্ট করে সেটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া। সো এই যে কোশ্চেন অ্যানালাইসিস, আমি বারবার হচ্ছে যতগুলো ক্লাস বা হচ্ছে যাই ওরিয়েন্টেশন সেশন যেটাই হোক, আমি সবসময় বারবার একটা কথাই বলি যে ফার্স্ট স্টেপ হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। সো আমার হচ্ছে যে নিজের অভিজ্ঞতা থেকে অ্যাকচুয়ালি এটা শেখা, যে প্রথমে দেখা হচ্ছে যে হাউ দ্য এক্সামিনার্স থিঙ্ক, যে ওনারা আমাদের কাছে কি চান, বিসিপিএস আমাদের কাছে, এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার্থী হিসেবে বিসিপিএস আমার কাছে কি চায়। সো কোশ্চেন অ্যানালাইসিস করার পরে দেন মানে যে চ্যালেঞ্জটা অ্যারাইজ করে, যে আমি তো দেখলাম যে এই টপিক থেকে কোশ্চেন বেশি আসে, এই টপিক থেকে এইভাবে কোশ্চেন জানতে চাই, বা এই টপিক থেকে হচ্ছে যে এইভাবে কোশ্চেনের মানে পটেনশিয়াল কনফিউশন তৈরি হতে পারে, যে এইটা না এইটা, এরকম কিছু কনফিউজিং কনসেপ্ট থাকে বা কিছু ট্র্যাপ থাকে, ঠিক আছে, যেটার জন্য হচ্ছে আনসার চেঞ্জ হতে পারে বা আমার কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হতে পারে। তো সেটা হচ্ছে দেখলে একটা আইডিয়া হবে যে আমার কোশ্চেন কিভাবে আমার কাছে প্রেজেন্ট করা হচ্ছে এবং আমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। সো এইটা করার পরে যখন কোশ্চেন অ্যানালাইসিস করার পর যখন আমরা বইটাতে যাব, তখন আমার দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে যাবে। তখন আমার দৃষ্টিভঙ্গি থাকবে যে অ্যাজ এন এক্সামিনার হোয়াট দে এক্সপেক্ট অফ মি, এবং আমি তাদের কাছে তাদের এক্সপেকটেশন অনুযায়ী যদি আমি পরীক্ষা দিতে চাই, তাহলে আমার এই চ্যাপ্টারটাকে কিভাবে পড়তে হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। সো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হাইলাইটেড 3 স্টার 5 স্টার এগুলো তো থাকবেই, বাট ওই চ্যাপ্টারটাকে আমি কিভাবে গুছিয়ে নিজের কাছে আত্মস্থ করব, সেটা হচ্ছে যে আমি যখন কোশ্চেন গুলো অ্যানালাইজ করব, কোশ্চেন গুলো দেখবো, তখন আমার কাছে একটা ধারণা হবে। আর সেই সাথে আমাকে গাইড করার জন্য তো আমাদের তার থেকে আর একটা বড় সাপোর্ট হচ্ছে যে মেন্টরের সাপোর্ট। তো ভাইয়া যেটা বললেন তাকে যে মেন্টরের সঙ্গে লেগে থাকা। সো এটা ক্ষেত্রেও হচ্ছে যে আপনাদের জন্য, আপনারা যখন একটা এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার জন্য আপনারা যখন কোনো প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবেন, স্পেশালি যখন স্পার্ক মেডিকেল একাডেমির সঙ্গে যুক্ত হবেন, আমরা চেষ্টা করি অ্যাজ এ মেন্টর আপনাদেরকে এইভাবে গাইড করা যে আপনি ডেভিডসন 1400 পেজের একটা বই আপনি কাভার টু কাভার মাথায় নিয়ে যেতে পারবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার এফসিপিএস পার্ট ওয়ান এক্সামিনি হিসেবে আপনার কাছ থেকে কতটুকু এটার সম্পর্কে আপনার কাছ থেকে কতটুকু কনসেপচুয়াল ক্ল্যারিটি আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে, আপনার কাছ থেকে কতটুকু কম্পিটেন্স বা কতটুকু মাস্টারি এই টপিকটার উপর চাওয়া হচ্ছে, সেই ব্যাপারে আমরা আপনাকে গাইড করতে পারবো। তো আপনি তখন বুঝতে পারবেন যে আমাকে এই অংশ থেকে আমাকে এইটুকু জানতে হবে, এইটুকু অবশ্যই ফেইথফুলি আমাকে পরীক্ষার হলে আনসার করে আসতে হবে। সো যেরকম যদি একটা উদাহরণ দিই আমি, জাস্ট সেদিন হচ্ছে আমাদের এফসিপিএস পার্টনারশিপ গ্যাস্ট্রোএন্টারোলজি ক্লাস নিচ্ছিলাম, যে ধরেন হেপাটোলজি থেকে কোশ্চেন আসে যে উইলসন ডিজিজ, তো উইলসন ডিজিজ নিয়ে অনেকগুলো কথাই আসে। তবে হচ্ছে যে ডেভিডসনের বেশ কিছু অনেকগুলো কথার মধ্যে যে বলা আছে যে একটা হচ্ছে যে বেস্ট ক্লিনিক্যাল ক্লু, আর একটা হচ্ছে যে বেস্ট ল্যাবরেটরি বা ল্যাব বেসড ক্লু। সো এটা হচ্ছে যে এই জিনিসগুলো যখন এই টাইপের ইয়াগুলো পাঞ্চ লাইন গুলো হচ্ছে স্যাররা খুব পছন্দ করেন। সো এরকম হচ্ছে যে দেখা যায় যে বইটা পড়তে গেলে একদম প্যারা লাইন বাই লাইন পড়তে গেলে দেখা যায় যে এই পাঁচ লাইন গুলো বা অ্যাকচুয়ালি কোন অংশটা আমাকে ফোকাস করতে হবে, এই জিনিসটা মিস হয়ে যায়। আমরা চেষ্টা করি যে সেই জিনিসটা আপনাদেরকে একদম হচ্ছে যে ওই অংশটুকু আপনাদেরকে ওইখানে আপনাদেরকে ফোকাসটা নিয়ে যাওয়ার। তো এইভাবে যেরকম হচ্ছে বেস্ট ক্লিনিক্যাল ক্লু হচ্ছে কেএফ রিং উইলসন ডিজিজের ক্ষেত্রে। সো এটা হচ্ছে আপনি ডেভিডসনের রিডিং করবেন ঠিকই, কিন্তু যখন আপনি জাস্ট উইলসন ডিজিজ পুরোটা আপনি ধরবেন যে একদম ফার্স্ট লাইন লাস্ট আপনি রিডিং পড়ে যাবেন, হয়তোবা আপনার এটা পরীক্ষা হলে জিজ্ঞেস করবে অনেক কিছুই, ধরেন যে ইয়াং পেশেন্ট
জন্ডিস নিয়ে এসেছে, সাথে হয়তো বা তার মুভমেন্ট ডিসঅর্ডার আছে, ট্রেমর হচ্ছে, সাইকিয়াট্রিক কোনো ম্যানিফেস্টেশন আছে, আপনি প্রথম কথা আপনাকে ভাবতে হবে যে ইয়াস, তাহলে এটা উইলসন ডিজিজ। তাহলে এই যে এখান থেকে উইলসন ডিজিজে যাওয়া, তারপরে জিজ্ঞেস করবে আপনাকে, তারপর আপনাকে ডায়াগনোসিস জিজ্ঞেস করবে না, মোস্ট অফ দ্য কেস আপনাকে ডায়াগনোসিস জিজ্ঞেস করা হবে না। আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি একটা ক্লু খুঁজলে ক্লিনিক্যালি আপনি কোনটা খুঁজবেন, এভাবে জিজ্ঞেস করবে। সো ওইটার মানে যে ডেভিডসনের এই লাইনটা, যে ক্লিনিক্যাল ক্লু, এটা হচ্ছে আপনাকে ব্রেনে ইন্টারপ্রিট করার মতো এবিলিটি অর্জন করতে হবে। এটাই হচ্ছে এফসিপিএস পার্ট 1 প্রিপারেশন নেওয়ার মূল মন্ত্র, যে আমাকে এইভাবে জিনিসগুলোকে গুছাতে হবে যে এইটা এটা পেলে আমি তারপরে স্টেপে এটা যাব, এটা এটা পেলে আমি এটা যাব, এটার জন্য এই টেস্ট গুলো করা হয়, এটার জন্য মোস্ট সেনসিটিভ এটা, এটার জন্য আহ এই ফ্যাক্টর গুলো আছে এটাকে বাড়ায়, এই ফ্যাক্টর আছে এটাকে কমায়, এইভাবে। সো এটা আসলে হচ্ছে ডেভিডসন ফার্স্ট ক্লাস মানে বা বক্স ফিগার্স এভাবে মুখস্থ করে আসলে এটা অর্জন করা পসিবল হয় না। সো এটা একটা বড় চ্যালেঞ্জ, যে কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করা, আমার কাছ থেকে কি ধরনের কোয়েশ্চেন, কি ধরনের আনসার আমার কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে সেটাকে আহ, নিজের কাছে আত্মস্থ করা এবং সেই অনুযায়ী বইটাকে পড়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং দেখা যায় যে আহ এইখানেই পাস এবং ফেলের যে পার্থক্যটা সেটা নির্ধারিত হয়ে যায়। আপনি হয়তো খেয়াল করলে অনেকেই দেখবেন আপনার আশেপাশে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু সামহাও তার পরীক্ষাটা দেখা যাচ্ছে যে আপ টু দ্য মার্ক হচ্ছে না, কিংবা ওই যে 1-2 মার্কের জন্য মিস হয়ে যাচ্ছে, 2 মার্কের জন্য, হাফ মার্কের জন্য মিস হয়ে যাচ্ছে। পার্থক্যটা আসলে এখানেই তৈরি হয়। যে আবার কেউ কেউ দেখবেন যে জাস্ট ওনার থেকে হয়তো বা যিনি আহ, অনেক অনেক অল্প সময় প্রিপারেশন নিয়েও অনেকে উতরে যাচ্ছেন। তো এটার কারণ হচ্ছে ওই যে প্যাটার্ন রিকগনিশন, বা সেই সিচুয়েশন বা সিনারিওটাকে রিকগনাইজ করা এবং সেই অনুযায়ী কোশ্চেনে আনসার করতে পারা, এটা হচ্ছে একটা বড় স্কিল। এবং এই স্কিলটাই হচ্ছে আপনাকে এই প্রিপারেশন নিতে গিয়ে অর্জন করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সো এটা আমি হচ্ছে ফেস করেছি, তবে লাকিলি আমার সাথে হচ্ছে আমার মেন্টররা ছিলেন, আমার সিনিয়ররা ছিলেন, আমাকে সেভাবে সেভাবে গাইড করতে পেরেছেন। এবং আহ, পরবর্তীতে দেখা গেছে যখন এসবিএ ইন্ট্রোডাকশন হয়েছে, এসবিএ নিয়ে আমরা অনেকেই অনেক ভয় পেয়েছি যে এসবিএ কি হবে না হবে, কিন্তু আমি বলবো যে এক হিসেবে এসবিএ ইজ ব্লেসিং ইন এ ডিসগাইজ। কারণ যদি আপনার এই অনুযায়ী যদি আপনি এই স্কিলটা ডেভেলপ করতে পারেন, যে নেক্সট স্টেপ, বেস্ট ইনভেস্টিগেশন, এইভাবে আপনি যেটা করবেন পড়ার সময় যদি গুছিয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জন্য এসবিএটা এবং এসবিএ প্র্যাকটিস করা, অবশ্যই এসবিএ প্র্যাকটিস করার যদি আপনি করেন, এবং আমাদেরও হচ্ছে এসবিএ প্র্যাকটিস করার আমাদের অনেক রিসোর্স রয়েছে আমাদের স্পার্ক মেডিকেল একাডেমির। সো এসবিএ যখন আপনি প্র্যাকটিস করা শিখে যাবেন, তখন দেখবেন যে আপনি বরঞ্চ এমসিকিউর তুলনায় এসবিএ তে বেশি কনফিডেন্ট ফিল করবেন। এবং দেখা যায় যে প্রতিটা কোশ্চেনে 2 মার্ক করে থাকার কারণে যদি এসবিএ মোটামুটি ভালো হয়, তাহলে কিন্তু অনেক মার্কস এখানে উঠে যায়। সো এটা এক হিসাবে আমি খারাপ বলবো না, ইটস গুড। আর মেডিসিনের কথা তো অনেক বললাম, যাদের ক্ষেত্রে ব্রাঞ্চের কথা, বিশেষ করে হচ্ছে যে 12টা ব্রাঞ্চের কথা একটু আগে বললাম, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, নেফ্রোলজি, এগুলো সবই হচ্ছে মেডিসিনের প্যাটার্ন ফলো করে। So সবার জন্য আসলে এই মেসেজটা একই। আর যারা হচ্ছে নন অ্যালাইড, একটু আগে ভাইয়া যে বলছিলেন যে লাইক ডার্মাটোলজি, ভেনেরোলজি, কিংবা হচ্ছে রেডিয়েশন, বা হচ্ছে রেডিওলজি, এইগুলো হচ্ছে যখন এইসব ক্ষেত্রে দেখা যায় যে একটু চ্যালেঞ্জ, যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়, যে সিলেবাসটা কি, আমার কাছ থেকে কতটুকু চাওয়া হবে, এটা হচ্ছে একটা ক্লিন কাট আইডিয়া আমাদের কাছে অনেক সময় থাকে না। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার জন্য সবচেয়ে ইজি উপায় হচ্ছে যে আপনার জাস্ট এক ব্যাচ আগে যারা এই সাবজেক্টে পাশ করেছেন তাদেরকে অ্যাপ্রোচ করা, বিশেষ করে নন অ্যালাইড সাবজেক্ট গুলোতে, যেগুলোতে হচ্ছে যে ক্লিন কাট সিলেবাসটা নেই বা কম অ্যাভেলেবল, তাদের থেকে হচ্ছে একটু আইডিয়া নেওয়া যে আমি কতটুকু পড়বো, কিভাবে পড়বো, এবং হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেন, আমি আবারও বলছি প্রিভিয়াস কোশ্চেন কোত্থেকে পাবো। সো প্রিভিয়াস কোশ্চেন বারবার বারবার অ্যানালাইসিস করা, যে আমার কাছে আসলে আসলে কি চাওয়া হচ্ছে, আমার কাছে কি এই টপিক সম্পর্কে, যে আমার কাছে কি এই ডিজিজের জন্য ওষুধের ডোজ চাওয়া হচ্ছে, নাকি এই ডিজিজের ওয়ার্কআপ সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পার্ট 1 পরীক্ষার ক্ষেত্রে আপনার কাছে যে প্রতিটা ডিজিজের যে একদম পারফেক্ট ম্যানেজমেন্ট, লাইক যে কোন ওষুধ কত ডোজে দিব, কয় বেলা দিব, কতদিন দিব, এগুলা কিন্তু ম্যানেজমেন্ট রিলেটেড, লাইক ট্রিটমেন্ট রিলেটেড ইনফরমেশন গুলো কম জানতে চাওয়া হয়।
বেশিরভাগ যেটা জানতে চাওয়া হয় সেটা হচ্ছে যে ওয়ার্ক আপ, লাইক ইনভেস্টিগেশন কিভাবে করব, আমার ক্লিনিক্যাল ফিচার গুলো কি, কি কি চেঞ্জ আসতে পারে, বা হচ্ছে যে এই ইনভেস্টিগেশন যদি পজিটিভ আসে নেক্সট ইনভেস্টিগেশন কি, কনফার্মেটরি টুল কি, স্ক্রিনিং এর জন্য টুল কি। এগুলো হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে বেশি জানতে চাওয়া হয়, প্লাস কিছু ফিজিওলজির পোর্শন, যেমন কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, রেসপিরেটরি ফিজিওলজি, জিআই ফিজিওলজি, এগুলো থেকে কোশ্চেন আসে মেডিসিনের ক্ষেত্রে। সো প্রতিটা সাবজেক্টের ফিজিওলজি এবং ডিজিজের ইনিশিয়াল ওয়ার্কআপ আপ টু ম্যানেজমেন্ট, এগুলো সম্পর্কে আপনার একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে। এবং আপনি যদি হচ্ছে পড়াটাকে এইভাবে গোছানো যায়, এই পড়া গোছানোটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পড়াটাকে যদি এইভাবে গোছানো যায় যে এই ডিজিজ সম্পর্কে আপনি, যদি কোনো একটা ডিজিজ সম্পর্কে আপনি এক লাইনে সেই ডিজিজ প্রেজেন্টেশন, ক্লিনিক্যাল ফিচার এবং ইনিশিয়াল ইনভেস্টিগেশন, কনফার্মেটরি ইনভেস্টিগেশন, এভাবে যদি এক লাইনে প্রতিটা ডিজিজ সম্পর্কে আপনি যদি জাস্ট মাথায় রাখতে পারেন অথবা এটা নোট করতে পারেন ছোট ছোট, এবং এটা যদি হচ্ছে আপনি প্রতিটা চ্যাপ্টারের জন্য করতে পারেন, এটা আপনার জন্য একটা হিউজ একটা হেল্প হবে, বিশেষ করে পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য। যে ইচ এন্ড এভরি ডিজিজ, ইচ এন্ড এভরি টপিক, জাস্ট একটা লাইন যে এটার জন্য এটা হয়, ইনিশিয়ালি আমি এটা করব, কনফার্মেটরি হচ্ছে কনফার্মেটরি এক্সাম ইনভেস্টিগেশন হচ্ছে এটা, ম্যানেজমেন্ট অপশন হচ্ছে মোস্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট অপশন হচ্ছে এটা। সো জাস্ট এইটুকু, প্রতিটা ডিজিজ সম্পর্কে যদি এরকম একটা ক্লিন কাট ওয়ান লাইন কনসেপ্ট যদি আপনার মাথায় বিল্ড করা থাকে, এক লাইনে সামারাইজ করতে পারা কিন্তু খুব কঠিন একটা ডিজিজ সম্পর্কে। সো আপনি যখন এই ব্যাপারে যখন আপনি সামারাইজ করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডিজিজ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আছে। সো এইটা যখন আপনি পড়াটাকে এইভাবে গুছিয়ে ফেলবেন স্টেপ বাই স্টেপ, আহ এবং 6 মাস আসলে এটার জন্য খুবই কম সময়, সেক্ষেত্রে অবশ্যই মেন্টরের হেল্প একটা খুবই বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং আমরা আসলে এভাবেই হচ্ছে আমাদের স্পার্ক মেডিকেল একাডেমিতে আমাদের এফসিপিএস পার্ট 1 এক্সামিনদের জন্য আমরা ভেবেই প্রিপারেশনটা বিল্ড করতে চাই, যাতে করে তারা তাদের জন্য যেন হচ্ছে পরীক্ষার আগে যত কাজ সহজ করা যায়, রিভিশন যত সহজ করা যায় পরীক্ষার আগে, পরীক্ষা তত দেওয়াটা এবং সাকসেসের রেটটা তত বেশি বাড়ে। সো এটা আমরা চেষ্টা করে থাকি। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমি এই জিনিসটা হচ্ছে পরীক্ষার আগে এই ডিজিজ সম্পর্কে এইভাবে এক্সামিনারদের মতো করে চিন্তা করতে পারাটা হচ্ছে স্কিল। এই স্কিলটা অর্জন করতে পেরেছিলাম বলে আই থিংক আমার আহ ওই সময় পার্ট 1 ইন সিঙ্গেল অ্যাটেম্পট হয়ে গিয়েছিল। সো আই এম ভেরি গ্রেটফুল টু দ্য গড অলমাইটি, এন্ড আই এম ভেরি গ্রেটফুল টু মাই সিনিয়র্স এন্ড মেন্টরস ফর দ্যাট। সো নাবিদ ভাইয়া, আমি এখন আপনাকে হ্যান্ড ওভার দিচ্ছি, অনেক কথা কথা বলে ফেললাম। হ্যাঁ, আবির, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তুমি অসাধারণ ভাবে তোমার এক্সপিরিয়েন্সটি শেয়ার করেছো। আমি একটা পয়েন্ট ধরে একটু আগাতে চাই, সেটা হচ্ছে প্যাটার্ন রিকগনিশন। তো এই যে টার্মটা আছে প্যাটার্ন রিকগনিশন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন নিজেই বুঝতে পারবেন যে আপনার এক্সামিনার কি ধরনের প্রশ্ন করতে যাচ্ছে, কি ধরনের প্রশ্নের প্যাটার্নটা আপনি রিকগনাইজ করতে পারবেন, আপনার কিন্তু পাঠ করা অলমোস্ট ডান, নিশ্চিত থাকেন। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে একটু লেট করে ফেলি। আর এখানে আসলে সত্যি কথা বলতে পোস্ট গ্রাজুয়েশনে একটু ম্যাচুরিটির ব্যাপার আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই। দেখা যায় যে আপনি প্রথমবার মুখস্থ করে তো আর পোস্ট গ্রাজুয়েশনে পাশ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো আপনাকে একটু ধারণা নিতে হবে, ক্লিনিক্যাল এক্সপোজারের দরকার আছে, ট্রেনিং এর দরকার আছে। সবকিছু মিলেই কিন্তু আপনার একটা ভালো ধারণা, একটা ম্যাচুরিটি গ্রো করবে, যেটা আপনাকে এই রেসে অনেকটাই আগিয়ে নিয়ে যাবে। তো আবির ওর এক্সপিরিয়েন্স গুলা বলেছে। আরেকটা জিনিস যেটা একটা ভুল ধারণা ছিল আমাদের, এখন অনেকটাই ভেঙে গিয়েছে, সেটা হচ্ছে ডেভিডসন তো আমাদের মেইন বই, কিন্তু ডেভিডসনের বক্স অ্যান্ড চার্টস এটা পড়লেই হয়ে যায়, এই ধরনের ধারণা থেকে আমরা এখন কিন্তু বের হয়ে এসেছে। আমি জানি আপনারাও এই ধারণার মধ্যে আর নেই, কারণ এই ধারণা এখন কোনোভাবেই সত্য নয়। কারণ বক্স আর চার্ট পড়লে আপনি 40% কোশ্চেনও কমন পাবেন কিনা সন্দেহ আছে। আপনাকে ডিজিজ সম্পর্কে জানতে হবে। একটা ডিজিজ ভালো মতো জানতে গেলে খুবই সিম্পল কিছু রুলস রয়েছে। এই রুলস গুলো হচ্ছে আপনার কিছু সিমটম জানতে হবে ডিজিজের, কিছু সাইন জানতে হবে, ইনভেস্টিগেশন জানতে হবে, ইনভেস্টিগেশনের মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কোনটা এটা আপনাকে জানতে হবে, এবং ম্যানেজমেন্টে যদি কোনো স্পেসিফিক পয়েন্ট থাকে সেটা আপনাকে জানতে হবে, এবং কমপ্লিকেশন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। প্রতিটা ডিজিজে কিছু স্পেশালিটি রয়েছে, যেটা এই ডিজিজকে ডিফাইন করে, যেটা এই ডিজিজকে অন্য ডিজিজ থেকে আউটস্ট্যান্ড করে। যেমন ডিপিএলডির কথা যদি বলি, ডিপিএলডি তে কিন্তু বাইবেজাল, পাইন, এন্ড ইন্সপিরেটরি ক্রিপিটেশন আনঅল্টার্ড আফটার কাফিং,
এই লাইনটা কিন্তু ডিপিএলডি কে ডিফাইন করে। দিস ইজ দ্য প্যাথোগনমিক কাইন্ড অফ ডিপিএলডি। যদি ইনভেস্টিগেশনের কথা বলি, এইচআরসিটি ইজ দ্য চয়েস অফ ইনভেস্টিগেশন। যদি বলি এটার স্পেশাল কোনো ম্যানেজমেন্টের কথা, তাহলে নতুন যে ড্রাগসটা এসেছে, একদম নতুন, নিরান্ডোমিলাস, এটা একদম নতুন একটা ড্রাগস। আপনি শুধু নামটা একটু জানেন, আপনাকে ড্রাগ সম্পর্কে ডিটেলসে জানতে হবে না। তো এই যে জিনিসগুলো, এই যে প্যাটার্ন রিকগনিশন, যে স্যার এবার লাং ক্যান্সার থেকে একটা প্রশ্ন দিয়েছেন রেসপিরেটরি মেডিসিনের, সামনের বার হয়তো ডিপিএলডি থেকে একটা প্রশ্ন আসতে পারে, বা সামনের বার হয়তো কানেকটিভ টিস্যু ডিজিজ রিলেটেড আমাদের যে লাং ডিজিজ গুলো আছে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। বা এবার প্লুরাল ইফিউশন এসেছে, সামনের বার হয়তো ম্যাস লেশন থেকে একটা প্রশ্ন আসতে পারে, লাং অ্যাবসেস থেকে একটা প্রশ্ন আসতে পারে, বা নিউমোনিয়া থেকে একটা প্রশ্ন আসতে পারে। তো এই প্যাটার্ন রিকগনিশনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনাকে অনেকটাই আগিয়ে নিয়ে যাবে এবং আপনাকে দক্ষ করে তুলবে, অল্প সময়ে প্রিপারেশন নিতে ধারণা দিবে। এই জিনিসগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু আজকেটা হচ্ছে সাবজেক্ট চয়েস সেশন, আপনারা যদি আমাদেরকে একটু ইনপুট দিতেন যে আপনারা কোন সাবজেক্ট সম্পর্কে ডিটেলসে জানতে চাচ্ছেন, কি কি অপরচুনিটিজ আছে, তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হতো। যেহেতু আসলে ওই সুযোগটা হচ্ছে না, কারণ আসলে জুমের মাধ্যমে আমরা কারোর সাথে কানেক্ট করতে পারছি না। হয়তো লাইভে আমাদেরকে অনেকেই দেখছেন, সো জুমের মাধ্যমে যেহেতু আমরা কানেক্ট করতে পারছি না, সেহেতু আমাদেরকে একটু ধারণা নিতে হবে এই জিনিসটা, যে আপনাদের যদি কোনো স্পেসিফিক সাবজেক্ট সম্পর্কে জানতে হয়, আপনারা নির্দ্বিধায় আমাকে বা আমাদের যারা রয়েছে ডক্টর আকিব, ডক্টর রায়েদ, ওনাদেরকে সরাসরি জিজ্ঞেস করবেন। আমরা পার্ক মেডিকেল একাডেমিতে একটা জিনিস বিলিভ করি, সেটা হচ্ছে আপনাদেরকে সর্বাত্মক সাপোর্ট দেওয়া, আপনাদেরকে সর্বাত্মক হেল্প করা এবং আপনাদেরকে আপনাদের প্রিপারেশনটাকে সলিড করে নিয়ে আসা। তো এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা চাবো এই জিনিসটাকে কন্টিনিউ করতে। ঠিক আছে? তো আমরা কিন্তু অনেকটাই মানে সময় হয়ে গেছে, অলমোস্ট 1 ঘন্টা 16 মিনিট ধরে আমরা সেশনটি কন্টিনিউ করছি। আবির কন্টিনিউয়াস ওর ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করছে। এখন আমি আবিরের কাছে আরেকটা স্পেশাল একটা কোশ্চেন করতে চাই, আশা করি আবির আমাকে শুনতে পাচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস, যখন আমি ট্রেনিং এ করেছিলাম তখন একটা জিনিস দেখতাম আবির, সেটা হচ্ছে যে যারা এফসিপিএস করেছেন, তারা রেসিডেন্সি কোর্সের যারা আছে ওনাদের সাথে একটু দ্বন্দ্ব দ্বন্দ্ব বা দা কুমড়ো সম্পর্ক। তুমি ট্রেনিং এটা ফেস ফেস করেছো কিনা? আমি তো অ্যাকচুয়ালি হচ্ছে এখন ট্রেনিং এ আছি হচ্ছে বিএমইউ তে। এখানে হচ্ছে যে এফসিপিএস ট্রেনি আমার ডিপার্টমেন্টে সংখ্যা খুবই কম। তবে আমি যদি হচ্ছে আমার প্রিভিয়াসলি আমি যেখানে ছিলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে, ডিপার্টমেন্ট অফ নিউরোলজিতে, এটা আসলে হচ্ছে আমার মনে হয় যে এই ধারণাটা একটু ওল্ড স্কুল। কারণ এটা আসলে ভ্যারি করে যে ডিপার্টমেন্টের যারা ট্রেনার স্যাররা আছেন এবং ডিপার্টমেন্টে যারা হচ্ছে সিএ আইএমও বা রেজিস্ট্রার স্যাররা যারা আছেন, তাদের মেন্টালিটি বা তাদের টিচিং প্যাটার্ন বা টিচিং হ্যাবিটের উপরে। কারণ আমি দেখেছি যে এইসব ব্যাপারে বিশেষ করে আমি আমার ময়মনসিংহ মেডিকেল কলেজের বা ময়মনসিংহ মেডিকেল কলেজের যে এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, নিউরোমেডিসিন ওয়ার্ডে আমি কখনোই এফসিপিএ এই ভাইয়াটা এফসিপিএস ট্রেনি, এই ভাইয়াটা রেসিডেন্সি ট্রেনি, এরকম আমি আসলে কখনোই ফিল করিনি, টু বি ভেরি অনেস্ট। হয়তোবা আগে এমন হয়তো ছিল, বিশেষ করে যখন এফসিপিএস ট্রেনিংটা, যেটা ভাইয়া বললেন একটু আগে, যে একটু রিল্যাক্সে করা যায়, এখন তো আসলে সেই রিল্যাক্সেশনটা অনেক অনেক ক্ষেত্রে কমে আসছে। এবং এখন আমাদের যে নতুন ট্রেনি যারা আছেন, তারা সবাই খুবই সিনসিয়ার এবং সবাই চেষ্টা করেন যে এই ট্রেনিং পিরিয়ডটাকে একদম 5 বছরটাকে খুব সুন্দর করে কাজে লাগানো। সো আমি আসলে হচ্ছে আমার প্রতিষ্ঠান কিংবা হচ্ছে আমার যে দুই প্রতিষ্ঠানে কাজ করেছি, সেখানে আমি এফসিপিএস ট্রেনি এবং রেসিডেন্সি ট্রেনি, এনাদের মধ্যে আমি খুব বেশি পার্থক্য, টু বি ভেরি অনেস্ট, আমি পার্থক্য খুব বেশি করতে পারিনি। সো আমি আসলে এই ব্যাপারে আমি বলবো যে এখন আসলে এই এফসিপিএস ট্রেনি বা এমডি ট্রেনির মধ্যে যে একটা সূক্ষ্ম দ্বন্দ্ব, সেটা আসলে এখন প্রায় নেই বললেই চলে। তবে হ্যাঁ, যেটা মানে যেটা অনেক সময় দেখা যায় যে বিশেষ করে ইন্টারনাল মেডিসিন অথবা
মেডিকেল কলেজগুলোতে যে এফসিপিএস ট্রেনি যারা থাকেন, ট্রেনিং পোস্টে যারা, বিশেষ করে গভর্নমেন্ট ট্রেনিং পোস্টগুলোতে যারা আসেন, ম্যাক্সিমাম দেখা যায় যে সিএ অথবা আইএমও কিংবা রেজিস্ট্রার পোস্টে আসেন। আবার হচ্ছে এদিকে ওনারা দেখা যাচ্ছে যে তারা একটা আহ, পদে অভিষিক্ত একজন ট্রেনি। আবার হচ্ছে যে দেখা যাচ্ছে যে ওনার একটা আলাদা রুম আছে কলেজ বিল্ডিং এ, তার জন্য একটা আলাদা রুমের বরাদ্দ আছে, কিংবা উনি সেই রুম থেকে হচ্ছে ওনার কাজকর্মগুলো কন্ডাক্ট করছেন। আবার এদিকে হচ্ছে রেসিডেন্টরা হচ্ছে যে রেসিডেন্ট ইজ লাইক স্টুডেন্ট। সো তখন একটা হয়তোবা ফিল হতে পারে যে উনি সামহাও লিটল বিট সুপিরিয়র দেন মি। বাট এটা আসলে হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে হচ্ছে যিনি প্রেসিডেন্ট পদে আছেন তার উপর, এবং যিনি সিএ আইএমও পদে আছেন তার উপর। যদি আপনার মেডিকেল কলেজের বা আপনার ইনস্টিটিউটের যদি সেখানকার পোস্টেড যারা ডক্টররা আছেন, ট্রেনিরা আছেন, তারা যদি হচ্ছে আপনার জন্য ওপেন মাইন্ডেড হন, এবং আপনি যদি হচ্ছে অ্যাজ এ রেসিডেন্ট অথবা অ্যাজ এ ট্রেনি যদি আপনি ওপেন মাইন্ডেড হন, আপনি যদি এফোর্ট দেন, তাহলে আই থিংক এই ব্যারিয়ার, আসলে এটা কোনো ব্যারিয়ারই না। সবাই মিলে একটা হচ্ছে যে একটা কমন গ্রাউন্ড খুঁজে পাওয়া খুবই সহজ। সো এইটা আসলে যে এমডি সুপিরিয়র নাকি এফসিপিএস সুপিরিয়র, এখন এই কোশ্চেনটা অনেকাংশেই আহ, খুবই দুর্বল কোশ্চেন হয়ে আসছে। সো আমি এই ব্যাপারে খুবই আশাবাদী, আসলে আমি খুবই অপটিমিস্টিক যে ভবিষ্যতে আরো এই ডিমার্কেশনটা বা এই ধরনের চিন্তা ভাবনাটা ভবিষ্যতে আরো কমে আসবে। নাবিদ ভাইয়া। আবির, থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর এবং স্পষ্ট একটু তুমি অ্যান্সার করেছো। আমি যখন ট্রেনিং করেছিলাম, এখন তোমার কথা শুনে একটা জিনিস খুবই ভালো লাগছে। তখন কিছুটা ডিমার্কেশন আমি লক্ষ্য করতাম, কিছুটা ডিমার্কেশন আমি অবশ্যই লক্ষ্য করতাম, তবে এখন আমি নিজেও জানি যে এখন আর তেমন কোনো ডিমার্কেশন নেই। এখন একটা জিনিস অনেক ভালো লাগে এবং প্রাউডলি বলতে ভালো লাগে, সেটা হচ্ছে যে এখনকার যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি আছেন তারা সবাই খুবই সিরিয়াস, তারা সবাই খুবই ডেডিকেটেড এবং তারা সবাই কাজ করতে চান। একটা ডিমার্কেশনের কথা যেটা আবির নিজেও বলেছে বা আমি নিজেও দেখেছি, দেখা যায় অনেকেই পোস্টেড থাকেন যে উনি আসলে ওখানকারই মেডিকেল অফিসার, আবার উনি ওখানকারই এফসিপিএস ট্রেনি। তখন কিছু ডিমার্কেশন চলে আসে, একটু অথরিটেরিয়ানের ব্যাপার চলে আসে, রোস্টার টোস্টারের অনেক কিছুর ব্যাপার চলে আসে। এবং আপনারা যখন পোস্ট গ্রাজুয়েশন জার্নি শুরু করবেন তখন দেখবেন যে পোস্ট গ্রাজুয়েশন জার্নি বা চান্স পাওয়ার চেয়েও কঠিন হচ্ছে রোস্টার কিভাবে ডিস্ট্রিবিউট হবে বা কিভাবে রোস্টার হবে। এটা যে কি পরিমাণ দ্বন্দ্বনীয় একটা ব্যাপার, কার ছুটি দিনে ডিউটি পড়বে, কার ছুটি দিনে ফ্রি থাকবে। তো এই ধরনের জিনিসগুলা কিন্তু প্রায়ই ফেস করতে হবে। আসলে পোস্ট গ্রাজুয়েশনটা একটা জার্নির মতো, খুবই বিশাল একটা জার্নি। এবং দেখা যায় যে এই বিশাল জার্নিটা সহজ করার জন্য কিন্তু স্পার্ক মেডিকেল একাডেমি সব সবসময় চেষ্টা করছে আপনাদের পাশে থাকার। সো আর বেশি সময় নিব না, আমাদের সাথে কিন্তু আজকের সেশনের যিনি স্পেশাল গেস্ট, আমি বারবারই বলেছি মেডিসিনে আসলে তার ব্যাপক দক্ষতা, ভাইয়ার মেডিসিনে এমন কোনো ডিগ্রি নেই কমপ্লিট করা নাই, এবং উনি একজন ভবিষ্যৎ বক্ষব্যাধি বিশেষজ্ঞ হতে যাচ্ছেন। আর বেশি সময় না নিয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের স্পেশাল গেস্ট ডক্টর শাহিনুল আলম ভাইয়ের কাছ থেকে। ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ নাবিদ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরাও আপনাকে আসসালামু একদম আলাইকুম। স্পষ্টভাবে শুনতে পাচ্ছি আমি ভাইয়া, প্লিজ। আমি একটু দেরি করে জয়েন করার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রথমে সবার কাছে। আর আমি আজকে সাবজেক্ট চয়েস নিয়ে যদি আমি শুধু দুই তিনটা কথা বলবো, সেটা হচ্ছে, এক নাম্বার কথা, প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে অসাধারণ। মানে কোনো সাবজেক্ট ভালো বলতে কোনো কথা নাই। সেটা হচ্ছে আপনি ডেডিকেশন যে সাবজেক্টে যত বেশি দিবেন, সেই সাবজেক্ট আপনি তত বেশি ভালো ডাক্তার হবেন। অনেক ভালো ভালো সাবজেক্টে অনেকে পড়াশোনা করে তাদের হচ্ছে পরে কেরিয়ারে খুব বেশি আগাইতে পারে নাই। একদম নাম করা সে হচ্ছে যাওয়ার জন্য সিরিয়াল পেতে 6 মাস লাগে। সেজন্য আমি শুধু এতটুকু বলবো, যদি আপনার মনে চাই যে সাবজেক্টে গেলে ভালো, সেই সাবজেক্ট আপনি ফিল আপ করে ইয়ে করে ফেলবেন। এটা এক নাম্বার কথা। দুই নাম্বার, আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে, যদি আপনি অনেকে খুব, আমি একদম খুব যেগুলো ইমার্জেন্সি সাবজেক্ট আছে সেগুলোতে যাবো না, একটু রিলায়েবল সাবজেক্ট, আমি যেগুলোতে ইমার্জেন্সি কম, রিল্যাক্স যে সাবজেক্ট গুলো, সেগুলোতে আমি ক্যারিয়ার করব।
সেক্ষেত্রে আপনি সেইটা একটু চয়েস নিতে পারেন, যেমন ডার্মাটোলজি, এন্ডোক্রাইনোলজি, সেগুলোতে একটু আপনার ইমার্জেন্সি কম। আবার যেমন কার্ডিওলজি, নেফ্রোলজি, সে সাবজেক্টে আবার হচ্ছে আপনার বেশি, ইমার্জেন্সি বেশি। আবার কিছু সাবজেক্ট হচ্ছে মাঝামাঝি, যেমন পালমোনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, তাহলে এরকম। মানে এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কোন সাবজেক্টে যাবেন। আপনি কি খুব বেশি মানে একদম রাশ সাবজেক্টে যাবেন, নাকি আপনি রিল্যাক্স সাবজেক্টে যাবেন, নাকি আপনি প্যাশন নিয়ে কেরিয়ার করবেন, ঠিক আছে? সেটা। আর মেডিসিনে যারা কেরিয়ার করবেন তাদের জন্য মেডিসিন হচ্ছে খুব অসাধারণ একটা সাবজেক্ট। যদি আপনি এখানে যে কোনো একটা সাবজেক্টে যদি কেরিয়ার করেন, সেটা ইন্টারনাল মেডিসিন হোক, সেটা ব্রাঞ্চ হোক, শুধু আপনি একটু সময় দিলে দেখবেন যে আপনি অনেক ভালো করবেন। সবাইকে আজকের সেমিনারে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ডক্টর শাহিনুল আলম ভাইকে অনেক বেশি ধন্যবাদ। ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আজকে আমাদের এই সেশনে যারা পার্টিসিপেন্ট তাদের জন্য। সো ভাইয়া যেটা বললেন যে প্রতিটা সাবজেক্টে অসাধারণ। সো খুব বেশি চিন্তা না করে আপনার পছন্দের সাবজেক্টে জলদি ফর্ম ফিল আপ করে ফেলেন, এবং যে কোনো সাপোর্টের জন্য স্পার্ক মেডিকেল একাডেমি সব সময় আপনাদের সাথে রয়েছে। স্পার্ক মেডিকেল একাডেমি তার সর্বাত্মকটা দিয়ে আপনার এই পোস্ট গ্রাজুয়েশন জার্নির এন্ট্রেন্স থেকে শুরু করে এক্সিট পর্যন্ত, থিসিস পরীক্ষা থেকে শুরু করে ফাইনাল পরীক্ষা পর্যন্ত প্রতিটি সেক্টরে আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত রয়েছে। তো খুব বেশি কথা বাড়াবো না, আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি। অলমোস্ট 1.5 ঘন্টার কাছাকাছি আমরা একটা লং সেশন করেছি আজকে, আলহামদুলিল্লাহ। আশা করি যারা আমাদের সাথে শুরু থেকে ছিলেন তাদের ভালো লেগেছে, এবং আবারও বলছি, আমরা অ্যাট ইউর ফিঙ্গার টিপস। আপনারা জাস্ট আমাদের নাম্বার পেয়ে যাবেন, অসুবিধা নেই। আমাদের এক্সিকিউটিভ রয়েছে, আমাদের প্রতিটা পোস্টে আমাদের একজন এক্সিকিউটিভের নাম্বার দেওয়া আছে, আপনারা এক্সিকিউটিভকে রিচ করবেন। আপনি তাও যদি কোনো ধরনের কনফিউশনে থাকেন, আমাদেরকে সরাসরি নক করবেন, আমরা চেষ্টা করব আপনার সেই কনফিউশনটা দূর করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো সেশনে। আনটিল দেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ এবং শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।